বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা প্রায় রাইটিং টাস্ক 2 এর শেষ ক্লাসে চলে আসছি। আর ইতিমধ্যেই আমাদের রাইটিং এর সকল টাস্ক 1 এবং টাস্ক 2 শেষ হয়ে যাবে আজকেই। ওকে, তাহলে এত দিন যাবত আমরা রাইটিং এর সকল জিনিস স্টেপ বাই স্টেপ জেনে আসছি, এবং আমি অনেক লং ক্লাস নিছি যাতে আপনারা সব জিনিস বুঝতে পারেন। ওকে, তো আজকে ক্লাসে আমরা শুরু করা যাক। আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব সেই জিনিসটা একটু দেখেন সবাই। আজকে আমরা আলোচনা করছি হচ্ছে স্পেশালি ব্র্যান্ড ডিসক্রিপ্টর। এটা নিয়ে আর আলোচনা করব না, কারণ অলরেডি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরে আমরা স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা কমপ্লিট প্রবলেম সলিউশন এসে নিয়ে আলোচনা করব। টু পার্ট এসে নিয়ে আলোচনা করব। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আজকে কিছু গ্রামার নিয়ে আলোচনা করব, লাস্ট গ্রামার। আজকের যে গ্রামারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মুডাল ভার্ব নিয়ে। কি নিয়ে? মুডাল ভার্ব নিয়ে। আর আরো কিছু জিনিস, কমপ্লেক্স সেন্টেন্স কোথায় কোথায় লিখতে হবে স্পেশালি, সেই জিনিসটাও বলে দেব। তো আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলবেন চ্যাট বক্সে আগের মতোই। আর সবাই আপনাদের রেকর্ডিংটা অফ করে রাখেন, আই মিন ওই যে অডিওটা অফ করে রাখেন। তারপর যে জিনিসটা অফ করবেন, আপনি দেখেন যে আপনার ভিডিও দেখা যাচ্ছে কিনা, কারণ ভিডিও মাস্ট বি অফ করবেন, কারণ অনেকে অনেক সময় ভিডিও অন করেন, পরে আপনার আননেসেসারি জিনিসগুলো সবার সামনে আপনি হয়তো বুঝেন না, বাট আননেসেসারি জিনিসগুলো সবাই দেখতে পায়। অথবা আননেসেসারি অডিওগুলো সবাই শুনতে পায়, সেজন্য আমি বলছি বারবার। হ্যাঁ, ওকে, তাহলে আসুন আমরা শুরু করছি। মুডাল বার আজকে আমরা প্রথমে জেনে নেই যে রাইটিং টেক্সট এর সময় কত মিনিট। 40 মিনিটস। মার্কের এ করে কত পার্সেন্ট? 66.66%কে আমরা কি বলতে পারি? 67%। একদিন মার্ক আমি দেখাইছি আপনাদের। আর ওয়ার্ড লিমিট 250 মিনিমাম। এর নিচে রাখলে কিন্তু ধরা খাবেন 3.4 অথবা 3.0 নাম্বার, 3.5 অথবা 3.0 নাম্বার দেওয়া হবে। কিন্তু আর স্ট্যান্ডার্ড লিমিটটা আমি বলছিলাম কত? 280 থেকে অ্যাটলিস্ট 320 ওয়ার্ডের মধ্যে লেখলে সুন্দর। ওকে, তো আসুন এবার আমরা জানি যে আমাদের রাইটিং টেস্টের ক্লাসিফিকেশনগুলো একটু দেখেন, যে রাইটিং টেস্ট কত প্রকার। আমাদের টাস্ক হচ্ছে 5 প্রকার, যেমন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এসে, তারপর হচ্ছে ডিসকাশন এসে, এগ্রি ও ডিসএগ্রি এসে, প্রবলেম এন্ড সলিউশন এসে, টু পার্ট কোয়েশ্চন। তো আজকে আমরা এই সকল পার্টগুলো শেষ করে আজকে আমরা এই দুইটা জিনিসে চলে যাচ্ছি, প্রবলেম সলিউশন এসেতে এবং কোনটাতে? টু পার্ট কোয়েশ্চন এসেতে। ওকে, তাহলে আসুন যে আজকে আমি প্রথমে আপনাদের বলে দেই যে কোন কোন টেন্সগুলা আমাদের রাইটিং টেস্টের জন্য সব সময়ের জন্য ভালো। চুজিং টেন্স মানে কোন কোন জিনিসগুলো দ্বারা আপনি দেখবেন। ওকে, তো টেন্সের মধ্যে আপনি প্রথমে যে জিনিস হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এটা আমাদের বেশি লেখা লাগে, প্রেজেন্ট সিম্পল। এটা মাইন্ডে রাখবেন। তারপরে হচ্ছে মোডাল ভার্বগুলা দিয়ে, যেগুলা দিয়ে আজকে আমরা শিখবো, ঠিক সেগুলা দিয়ে। এই দুইটা দিয়ে রাইটিং টেক্সটের প্রায় 90% সেন্টেন্স লিখা হয়। তাহলে অলরেডি আপনি জানতে পারলেন যে প্রেজেন্ট সিম্পল আর কোনটা মোডাল ভার্ব। দ্যাটস গ্রেট। তো এগুলোর উপর বেশি জোর খাটাতে হবে। তারপর দেখেন যে আর কোন কোন টেন্স আমাদের ব্যবহৃত হয়, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা আপনারা সবাই জানেন, বর্তমানে কোনো একটা জিনিস মিডিল অবস্থায় আছে, সেটার নাম হচ্ছে গিয়ে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে মিডিল অবস্থায় বর্তমানে আছে। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানেটা কি বলতো? আপনার কোনো কথার শেষে যদি সে অথবা সি লাগে, যেমন করেছে, প্রেজেন্ট ও সরি পেসিভ লিখে ফেলছি, এখানে প্রেজেন্ট কি হবে? পারফেক্ট হবে। এই জিনিসগুলা আমাদের কাজে লাগে সামটাইমস। বর্তমানে সে অথবা সি যদি কোনো কাজের শেষে থাকে, তবে সেটাকে আপনি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে লিখবেন। ওকে, তারপরে আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে পাস্ট সিম্পল। কোন জিনিসটা লাগে? পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল হচ্ছে বিশেষ করে কোনো উদাহরণ বা কোনো পাস্টের কথা আপনি বলতেছেন, তখন আপনি পাস্ট সিম্পল ইউজ করবেন। আদারওয়াইজ পাস্ট সিম্পল ইউজ করে যদি দরকার না হয়, তাহলে দরকার লাগবে না। তারপর হচ্ছে ফিউচার সিম্পল টেন্সের মধ্যে এই যেগুলো আমি বলে দিলাম, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ফার্স্টটা, এই কয়টা জিনিস বললাম আমি, 1 2 3 4 5 6, এই 6টা জিনিস যদি আপনি ভালো করে জানেন, ভালো করে চর্চা করেন,
ইনশাল্লাহ রাইটিং এ আপনাকে ব্যান্ড 7, ব্যান্ড 8, ব্যান্ড 9 থেকে কেউ বিরত রাখতে পারবে না। তারপরে আসুন, যেমন আমি আরো কিছু জিনিস আপনাকে বলে দেব যে কোথায় কোথায় কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স লিখলে ভালো। কমপ্লেক্স এইটার একটা স্ক্রিনশট নিবেন আপনারা, কারণ এইটা আমার ইয়েতে থাকবে না হয়তো এখানে। তো কমপ্লেক্স এবং কম্পাউন্ড দেখেন কোথায় কোথায় লিখলে সবচেয়ে ভালো হবে। অ্যাটলিস্ট 6টা কমপ্লেক্স সেন্টেন্স আপনারা লিখতে হবে, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড 6টা। কোথায় কোথায় লিখলে ভালো, যেমন ইন্ট্রোডাকশনে, ইন্ট্রোডাকশনে আপনারা লিখবেন হচ্ছে থিসিস স্টেটমেন্টে। কোথায় লিখবেন বলো? থিসিস। থিসিসটা অবশ্যই আপনাকে কি লিখতে হবে? কমপ্লেক্স অথবা কি বলেন? কম্পাউন্ডে লিখবেন, কমপ্লেক্স অর কম্পাউন্ড। তারপরে আসো থিসিসের পরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1 এর কোথায় লিখলে ভালো হবে? সেটা হচ্ছে এক্সপ্লেইন, এইটা লিখবেন। তারপর হচ্ছে এক্সাম্পল, এই জায়গায় লিখবেন। তাহলে এই দুই জায়গায় কমপ্লেক্স অথবা কি ইউজ করবেন? কম্পাউন্ড। সেম, কমপ্লেক্স অথবা কি ইউজ করবেন? কম্পাউন্ড। তারপর বডি প্যারাগ্রাফ 2 সেম জায়গাতে, বডি প্যারাগ্রাফ 2 তে এক্সপ্লেইন আর কোথায় ইউজ করবেন আপনারা? এক্সাম্পলে। কমপ্লেক্স অথবা কি? কম্পাউন্ড, মনে থাকে যেন। আর সবার শেষে হচ্ছে কনক্লুশন। আচ্ছা, কনক্লুশনের কোথায় লিখবেন বলেন তো? কনক্লুশনের ফার্স্ট যে সেন্টেন্স সামারাইজ করবেন, সামারি, ফার্স্ট সেন্টেন্সটা লেখা লাগবে কি? সামারাইজ যেটা আমরা করি ফার্স্ট সেন্টেন্স, সেইটা আপনারা লিখবেন কি? কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে। তাহলে একজন স্টুডেন্ট সে ব্যান্ড 7 প্লাসের যোগ্য হবে যখন সে এইরকম 6টা সেন্টেন্স অ্যাটলিস্ট সে লিখতে পারবে তখন। তাহলে আমরা দুইটা জিনিস আজকে জানলাম, সেটা হচ্ছে কোন কোন টেন্সগুলো আমাদের লাগে, এই পাঁচটা। আর এই পাঁচটা হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড কতটা লিখলে সবচেয়ে ভালো। সব লিখলেও ভালো, বিশেষ করে টপিক সেন্টেন্সটা আপনারা লিখবেন সিম্পলে। কোনটা? টপিক। টপিকটা লিখবেন কি আপনারা? সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্সও যদি লেখেন অসুবিধা নেই। যাই হোক, এই জিনিসগুলো আমরা বুঝলাম। বোঝার পরে এখন আমরা চলে যাব, আজকে শিখবো আমরা মোডাল ভার্ব। কি নিয়ে আলোচনা করব আজকে? মোডাল ভার্ব। তো মোডাল ভার্বের আমাদের কোনটা কোনটা কাজে লাগে সেই জিনিসটা একটু আমরা জেনে নেই। তো মোডাল ভার্বের কিছু কিছু জিনিস আমি দেখিয়ে দিব, হুবহু এই নিয়মেই আপনারা করবেন। মোডাল ভার্বের আমাদের কাজে লাগে ক্যান, তারপরে হচ্ছে ক্যান বি, তারপরে হচ্ছে ক্যান হ্যাভ। আর কাজে লাগে হচ্ছে মে, তারপরে কাজে লাগে কুড, তারপরে কাজে লাগে টেন টু, আর কাজে লাগে হচ্ছে উড। দেখেন না, অনেক সময় উড ব্যবহার করি আমি। উডের পরে আমাদের কাজে লাগে হচ্ছে শুড। আমি যেগুলো লিখে লিখবো এগুলাই, অন্য কোনোগুলার উপর না বলছি। অন্য কোনোগুলো যদি লেগে যায় লাগাবেন, বাট এইগুলা মাস্ট জানতে হবে। শুড বি, দায়িত্ব নিয়ে বলতেছি, এইগুলার ব্যবহার লাগে। শুড হ্যাভ, তারপরে হচ্ছে হ্যাভ টু, তারপরে হচ্ছে নিড। এই যেগুলা লিখলাম, এখন আমরা এগুলার ব্যবহার বিধি জানবো। ওকে, তো প্রথমে আসো ক্যান। ক্যান মানেটা কি? ক্যান মানে হচ্ছে যে সক্ষমতা অর্থে পারা। কি অর্থে বলো তো? সক্ষমতা বা নিশ্চয়তা অর্থে, মানে আপনার জিনিসটা 100% করার কি আছে? সক্ষমতা অর্থে পারে বা পারি। এই অর্থে আমরা কি ব্যবহার করব? ক্যান ব্যবহার করব। বুঝতে পারছো? তাইলে আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন আই ক্যান সুইম। আই ক্যান কি লিখলাম? সুইম, মানে আমি সাঁতার কাটতে পারি। তো জিনিসটা আপনি কি 100% পারেন, তাই না? সেজন্য আপনি কি ইউজ করছেন? ক্যান। এরকম 100% আপনার সক্ষমতা আছে, আপনার এবিলিটি আছে, তখন যদি কোনো জিনিস পারেন তাহলে আপনি কি ইউজ করবেন? ক্যান ইউজ করবেন। যেমন রাইটিং টাস্ক 2 এর ভাষায় যদি আমি একটা কথা বলি, স্টাডিং অ্যাব্রোড। কি বললাম আমি? স্টাডিং অ্যাব্রোড, মানে বাইরের দেশে গিয়ে পড়াশোনা করা। এরপরে ক্যান বললাম আমাদের জ্ঞান বাড়ায়, তাহলে রাইজ আবার নলেজ। নলেজ মানেটা কি বলেন তো সবাই? ইয়েস, জ্ঞান। আবার যদি আরো লম্বা করি তাহলে বলবো এক্সপিরিয়েন্স। কিও বাড়ায়? এক্সপিরিয়েন্স কি করে বাড়ায়? শেষ।
তো স্টাডিং অ্যাব্রোড ক্যান রাইজ আওয়ার নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স। এরপরে দেখেন যে মানে বাইরের দেশে পড়াশোনায় আমাদের জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়াতে পারে। এটার অর্থ হচ্ছে এটাই। তারপরে হচ্ছে ক্যান বি। কোনটা হচ্ছে ক্যান বি? ক্যান বি মানেটা কি? সেম, সক্ষমতা বা নিশ্চয়তা হবে। সক্ষমতা অর্থে হতে পারে। কি নিয়ে আসতে হবে এখানে? হতে পারে বা হতে পারি। আপনারা কোনো একটা বাক্য যদি লিখেন, তো সেখানে যদি হতে পারে বা হতে পারি আসে, তাহলে তখন আপনি কোনটা ইউজ করবেন? ক্যান বি ব্যবহার করবেন। যেমন আমি বললাম মিস্টার শাকিল একজন ডাক্তার হতে পারে। তাহলে আমি বললাম মানে শাকিল একজন ডাক্তার হতে পারে। তো বলবো যে শাকিল ক্যান বি এ ডাক্তার। বুঝা গেছে? রাইটিং টেক্সট টু এর ভাষা যদি আমরা বলি স্টাডিং অ্যাব্রোড দিয়ে, তাহলে বলতে হবে যে আওয়ার লাইফস মানে আমাদের জীবন, আওয়ার লাইফস, তারপরে দিতে হবে ক্যান, তারপরে বি। হুম, আওয়ার লাইফস ক্যান বি ইমপ্রুভড মানে কি হতে পারে? উন্নত হতে পারে বাই স্টাডিং অ্যাব্রোড মানে আমরা কি করি? যদি বাইরের দেশে পড়াশোনা কর- করতে পারি। হ্যাঁ, আমাদের জীবন উন্নত হতে পারে বাইরের দেশে পড়াশোনা মানে বাইরের দেশে পড়াশোনা করতে গেলে আমাদের জীবন উন্নত হতে পারে। ওই যে হতে পারে কথাটা আছে, সেজন্য আমরা কি লাগাইছি? ক্যান বি। আর যেহেতু এখানে বি আছে, এরপরে আমরা যে ভার্ব বসাবো সেইটা ভার্বের কোন ফর্ম বসাতে হবে? বি থ্রি। আই হোপ বুঝতে পারছেন আপনারা, তাই না? এটার পরে যদি আমি একটা কথা বলি, যেমন আমরা তো এখানে ক্যান লিখলাম, এরপরে দেখেন যে ক্যান হ্যাভ। কোন জিনিসটা আসবে আমাদের? ক্যান হ্যাভ। তো ক্যান হ্যাভ মানেটা কি বলেন তো? সক্ষমতা আবার আসবে। থাকতে পারে। কি পারে বলেন তো? থাকতে পারে। তো থাকতে পারি বা থাকতে পারি, এই দুইটা জিনিস যদি আপনি আপনার বাংলার কথার শেষে বা যে কোনো কথার শেষে আপনার এরকম যদি কথাবার্তা মনে হয় থাকতে পারে অথবা থাকতে পারি, যেমন আমি বললাম শাকিল ঢাকায় থাকতে পারে। কি বললাম? বলো শাকিল ঢাকায় থাকতে কি পারে। তো আমি কি বলতে হবে? শাকিল, আচ্ছা এখানে লিখি শাকিল, তারপরে কি লিখলাম? ক্যান, তারপরে হ্যাভ স্টেট। স্টে মানে কি? থাকা আর কি। তো স্টেটের পাস্ট পার্টিসিপল স্টেট ইন, কি বললাম আমি? ঢাকা। শেষ। এইভাবে আর কি। যেমন আমরা বলি না যে বাইরের দেশে গেলে কি থাকতে পারে বলেন তো? অনেক বেনিফিট থাকতে পারে অথবা অনেক পজিটিভ আউটকাম থাকতে পারে। তাহলে আমরা বলতে পারি এখানে স্টাডিং, কি বলবো আমরা এখানে? স্টাডিং অ্যাব্রোড। তারপরে বলতে হবে যে ক্যান হ্যাভ মেনি বেনিফিটস। কাদের জন্য থাকতে পারে? ইয়াং পিপলদের জন্য। তাহলে বললাম ইয়াং পিপল। বুঝতে পারছো? তো এটার একটা স্ক্রিনশট তুলো, এটা পাবেন না আপনারা পরবর্তীতে। তো এটা হচ্ছে ক্যান হ্যাভ এর ব্যবহার। তো ক্যান হ্যাভ এর ব্যবহারের পরে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো ক্যান হ্যাভ এর ব্যবহারের পরে আমরা চলে আসব ওই যে একটু আগে আমরা দেখছিলাম এখানে ক্যান হ্যাভ এর পরে আর কোনটা আছে? দেখেন যে ক্যান হ্যাভ এর পরে আমরা ওই যে ক্যান শেষ করলাম, ক্যান বি শেষ করলাম, ক্যান হ্যাভ শেষ করলাম। এখন আমরা তিনটে জিনিস একসাথে শিখবো। এটা হচ্ছে মে, কুড এবং টেন টু। এই তিনটে জিনিস একসাথে শিখবো। আসো, মে আমি উপরে লিখি আগে, দেখো মে, তারপরে হচ্ছে কুড, মাইন্ডে রাখবা সবাই। তারপরে হচ্ছে মেই, কুড আর টেন টু। এগুলোর মানে হচ্ছে সম্ভাবনা। মানে কি? সম্ভাবনা। বুঝতে পারছো তো? আগে আগে আগেরটা কিন্তু সক্ষমতা বা সামর্থ্য, আর এটা কিন্তু হচ্ছে সম্ভাবনা অর্থে। কোনো কিছু হতেও পারে, কোনো কিছু দেখো হতেও পারে। আপনাদের নোট খাতায় তুলে নিবেন সবাই। তো এই কথার মানেটা কি? এই কথার মানেটা হচ্ছে সম্ভাবনায় কোনো জিনিস হতেও পারে আবার নাও হতে পারে। যেমন আমি বাজারে যেতে পারি, আমি বললাম শাকিলকে দিয়ে বলি। যেমন বললাম শাকিল বাজারে যেতেও পারে, তাইলে আমি বললাম যে শাকিল
may go to market. যেমন এখন খুব সুন্দর দিন, বৃষ্টিপাত নেই, তো আমি বললাম হঠাৎ করে যে আজ বৃষ্টি হতেও পারে, তাহলে কি বলতে হবে? ইট may rain today. ওই যে আপনারা সবাই ওই যে ওয়েদারের খবর দেখেন না, তো ওয়েদার এগুলো বেশি ইউজ করে মেই, গুড, টেন টু। কারণ ওয়েদার তো সে জানে না যে ঠিক কয়টার সময় নামবে, তো এইটার সময় নামতে পারে, তখন তারা মেই, গুড, টেন টু এগুলো ইউজ করে। ওয়েদার রিপোর্টগুলো দেখেন, তখন আমার কথা মনে হবে আর কি, স্যার বলছিলেন। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা যদি স্টাডি অ্যাব্রোড দিয়ে কথা বলি, যে স্টাডি অ্যাব্রোড আমাদের মানে লাইফ কি করতে পারে, মানে কোয়ালিটিফুল করতেও পারে, মানে আমাদের লাইফ কোয়ালিটিফুল হতেও পারে, তাহলে আমরা বলতে পারি যে এরকম ভাবে যে স্টাডিং অ্যাব্রোড মানে বাইরের দেশে পড়াশোনা মে ইমপ্রুভ আওয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড লাইফ। স্ট্যান্ডার্ড লাইফ স্টাইল, লাইফ স্টাইল বললে বেশ সুন্দর হবে। তো বাইরের দেশে গেলে, বাইরের দেশে পড়াশোনা করতে গেলে আমাদের মানে গুণগুণ লাইফের মানে উচ্চ গুণাগুণ ইমপ্রুভ মানে উন্নত হতেও পারে, আবার নাও পারে। অনেক আছে না বাইরের দেশে গিয়ে উন্নত হতে পারে না, তো সেজন্য আমরা মেয়ে দিয়ে কথাটা বললাম। এই মেয়ে জিনিসটা হচ্ছে 40 থেকে 50%, মানে 40 to 50% শিওর অথবা আনশিওর। হ্যাঁ, এইভাবে আর কি বলতে হয়। সেম এই মেয়ের মতো কাজ করে কিন্তু রাইটিং এর ভাষায় কুড অথবা কি টেন টু। এখানে কুডের জন্য কুড, ক্যানের পাস্ট কি, এই যে কেউ একজন ইয়ে করছেন প্লিজ, দয়া করে না না আপনাদের এই যে আপনাদের ইয়ে বন্ধ করবেন। মারা কানিস গেছে। ফাতেমা মিউট করেন। অনেকেই অডিও দিয়ে দেন, যেটা খুবই খারাপ হয়, খারাপ লাগে। ঠিক আছে, এটা আপনাদের বারবার বললেও আপনারা এটা ইয়ে করেন না। নেক্সট দিন আমি সবাইকে মিউট করে রাখবো, আমি নিজে ওই যে সেটিং এ ঢুকে গিয়ে। তো আপনারা প্লিজ দয়া করে আগে দেখবেন মিউট আছে কি আছেন কিনা, যদি আমি নাও করি ভুলেও যাই, আপনি নিজ থেকে মিউট করে রাখবেন, স্পেশালি অডিওটা। ওকে, তো শেষ করলাম আমরা। ওই যে কুড, কুডও সেই অর্থ প্রকাশ করে, ওই যে কোনো কিছু আমাদের রাইটিং এর সম্ভাবনায় কোনো কিছু হতেও পারে। তো আপনি শাকিল, শাকিলের মেয়ের জায়গায় মেয়েটা স্ট্যান্ডার্ড ভালো লাগে দেখতে, তো আপনি চাইলে এখানে কুড লিখতে পারেন। কি লিখতে পারেন আপনি? কুড। অথবা শাকিল থার্ড পার্সন যেহেতু আছে, তাহলে সে সিঙ্গুলার একজন পার্সন। আর টেন টু যখন আপনি লাগাবেন, শাকিল মেয়ে কুড ঠিক আছে, কিন্তু টেন টু যখন লাগাবেন তখন তার সাথে টেন্স টু বলতে হবে। কি বলতে হবে আপনাকে? টেন্স টু। যেমন স্টার্টিং অ্যাব্রোড, আপনি যদি মেয়ের বদলে আপনি টেন্স টেন টু লাগান, তাহলে টেন লেখলে হবে না, টেন্স এস লাগাতে হবে, তারপরে টু। যেমন স্টাডিং অ্যাব্রোড টেন্স টু ইমপ্রুভ আওয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড লাইফস্টাইল। এই তো শেষ। তো এখন আমরা একসাথে মানে মানে এমন একটা শিখলাম, একসাথে তিনটা জিনিস শিখে ফেলছি। একটা মেই, কুড, এবং কোনটা? টেন টু, গুড। এরপরেরটা কি আছে আমরা একটু দেখে নিই। পরে আমরা মে, টেন টু শেষ, এখন আমরা উড শিখবো। কোনটা শিখবো আমরা? উড। আসো উডটা সুন্দর করে শিখি। এটার একটা স্ক্রিনশট তুলো সবাই, স্ক্রিনশট। ওকে, তো আমি এটা মুছে দিচ্ছি। এখন আমরা কি শিখবো? উডটা শিখবো একটু। তো আসো এখানে আমরা উড লিখি। তো খাতার উপরে আপনি উড লিখেন। উড, উইলের কিন্তু পাস্ট ফ্রম উড, কিন্তু রাইটিং এর ভাষায় উড মানেটা হচ্ছে, আপনি স্পোকেনের ভাষায় না ভেবে ওটাকে রাইটিং এর ভাষায় একটু ভাবতে হবে। তো রাইটিং এর ভাষায় উড মেইনলি আমরা ইউজ করব ভবিষ্যতে কোনো কিছু হবে। ভবিষ্যতে কোনো কিছু হবে। ভবিষ্যতে কি, মনে রাখবেন, ভবিষ্যতে কোনো কিছু হবে উজালে, তখন আমরা কি ইউজ করব? উড ব্যবহার করব।
এখন আসলে অনেক সময় উইল ব্যবহার করে অনেকেই। তবে উইল ব্যবহার না করে আপনারা কি ইউজ করবেন? সবসময় উড ব্যবহার করবেন। কারণ এটাও ভবিষ্যতে সম্ভাবনা হিসাবে কোনো কিছু হবে। হুম? তো এটাও কিন্তু সম্ভাবনা। কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু ভবিষ্যতের জন্য। কোন সময়ের জন্য বলেন? ভবিষ্যতের জন্য। ঠিক আছে? আমি একটু চ্যাট দেখি স্যার আ কুড কি পাস্ট টেন্স বোঝালে হয়? তারিন, আপনি একটা কথা বলছেন ঠিক আছে। ক্যান অর্থ পারা, কুড অর্থ পারত বা পারতাম। কিন্তু আমাদের রাইটিং এর ভাষায় আপনি যখন ফরমাল রাইটিং লিখবেন তখন কুড কিন্তু সম্ভাবনা বোঝায়। তখন কুড কি বোঝায়? সম্ভাবনা। আর স্পোকেন ইংলিশ যেমন আছে না? আ আ কুড ইউ কুড কুড আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চেন প্লিজ? তো কুড দ্বারা অনেক সময় অনেক জিনিস মিন করায়। ঠিক আছে? ওটা স্পোকেন ইংলিশের অনেক রুলস আছে। তো আমরা আজকে যা শিখতেছি সব শিখতেছি কিসের জন্য? ফরমাল রাইটিং লেখার জন্য। আর ফরমাল রাইটিং এ কুডকে ব্যবহার করা হয় মেইনলি কি হিসাবে? সম্ভাবনা কোনো কিছু হতেও পারে বুঝাতে। ওকে? আই হোপ বুঝতে পারছেন। আপনার মাইন্ডের ভিতর রাখবেন যে আমরা যা শিখতেছি সেটা হচ্ছে রাইটিং এর জন্য। ওকে? নট ফর স্পোকেন। ওকে, থ্যাংক ইউ তারিন আপনি বুঝার জন্য। এখন আসেন আমরা উড হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু হবে কিন্তু সম্ভাবনা। তো আসো উড দিয়ে যদি আমি বলি, যেমন আমরা যেহেতু স্টাডিং অ্যাব্রোড দিয়ে বলতেছি, তাইলে বলতে পারি যে স্টাডিং অ্যাব্রোড ভবিষ্যতে কি করতে পারে? উড ডেভেলপ, ডেভেলপ মানে উন্নত করতে পারে, উন্নত হতেও পারে, ডেভেলপ আওয়ার পার্সোনাল স্কিলস। কোন জিনিসটা করতে পারে? পার্সোনাল স্কিলসটা। এই তো শেষ। তো আপনি বিশেষ করে আমরা যখন রেজাল্ট দেই, যখন কি দেই বলেন তো? রেজাল্ট। তখন কিন্তু আমরা ইউজ করি কি? ওই যে উডটা ইউজ করি। আপনারা দেখবেন এর আগের রাইটিংটা আমার খেয়াল করে। এখন আসো উডের পরে আমরা চলে যাব এই যে এইগুলাতে। শুড, শুড বি, শুড হ্যাভ এই জিনিসগুলাতে। তো আসো সবাই মিলে আমরা চলে যাই সামনের দিকে। আ এখানেই আমি বুঝাই আবার। শুড অর্থটা কি? আপনারা বলেন তো শুড অর্থ কি? এই যে শুড, শুড অর্থটা কি? বলো তো? তারিন উচিত, উচিত, মিজানুর রহমান উচিত। ইয়েস। শুড মানে হচ্ছে কোনো কিছু করা উচিত। যেমন আমি তোমাদের বললাম, যেমন তারিন তোমার বেশি পড়া উচিত। তাহলে আমি বলতে হবে যে তারিন শুড, তারপরে স্টাডি মোর অথবা এ লট। শেষ। তো এগুলা কোন সময় আমরা ব্যবহার করব সেটা বলে দিব একটু পরে। আর শুড বি অর্থটা কি? কে বলতে পারো? শুড বি। শুড বি অর্থটা কি বলেন তো আমাকে? কেউ একজন? হুম? শুড বি অর্থ কি বলেন? ওকে। দেখতেছি একজন বলতেছেন যে কি? হতে করা উচিত তাওহীদ। নাও ওকে। তাহলে শুড বি মানে হচ্ছে তাকা উচিত। কি করা উচিত? তাকা উচিত। অথবা হওয়া উচিত। অথবা কি? হওয়া যেমন আমি বললাম তারিনের পাইলট হওয়া উচিত। তাহলে কি বলবা? তারিন শুড বি এ পাইলট। কি বলবেন? তারিন শুড বি এ পাইলট। বুঝতে পারছো? এখন আসো আমি আরেকটা জিনিস আপনাদের বলি। সে সেটা হচ্ছে শুড হ্যাভ। শুড হ্যাভ মানেটা কি বলেন তো আপনারা? শুড হ্যাভ। শুড হ্যাভ অর্থটা কি? বলো? আহ শুড হ্যাভ মানেটা কি? পারেন না নাকি? এগুলো তো স্পোকেন এর পড়া। যাই হোক, স্পোকেনের পড়া ইট ডাজন্ট ম্যাটার। আজকে তো আমরা জেনে যাব, তাই না? সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। উচিত ছিল। হ্যাঁ। দেখো যে থাকা উচিত ছিল।
এরকম বলতে হবে। থাকা কি? থাকা উচিত ছিল। অথবা কি বলতে হবে আমাদের? হওয়া উচিত ছিল। এটা হচ্ছে পাস্টের জন্য। কোন সময় আমরা ব্যবহার করবো এটা? পাস্টের জন্য। পাস্ট যখন অতীতকালে। যেমন তারিনকে আজকে আমি দেখছি অফিসে। তো আমি তাকে একটা মানে আমি বলছিলাম যে তোমাকে গত বছর তো তোমার কানাডায় থাকা উচিত ছিল, তাহলে এখানে দেখছি কেন? তো আমি যে তাকে এই যে কথাটা যদি বলি, আহ মানে তোমার কানাডায় থাকা উচিত ছিল যদি তুমি ব্যান্ড 7 পাইতে আইএলটিএস পরীক্ষায়, তাই না? তাহলে এই কথাটা আমরা বলতে পারবো। যেমন তারিনকে আমি বললাম যে ইউ শুড হ্যাভ, কি বলবো? ইউ শুড হ্যাভ গন টু কানাডা। সি বড় হাতের হবে কানাডার। ইফ যদি তুমি, এখন তাকে বললাম ইফ ইউ গেট ব্যান্ড কত বলো তো? 7.0 স্কোর ইন আইএলটিএস টেস্ট। বুঝে গেছে? আইএলটিএস টেস্ট। ইউ শুড হ্যাভ গন টু কানাডা ইফ ইউ গেট ব্যান্ড 7.0 স্কোর ইন আইএলস টেস্ট। বুঝাতে পারলাম? এখন শুড, শুড বি, শুড হ্যাভ। দেখো আবার বুঝাই। শুড মানি উচিত, শুড বি মানি থাকা উচিত, হওয়া উচিত। আর শুড হ্যাভ আসবে পাস্ট যদি অতীতে কোনো একটা আপনি কাউকে কোনো একটা অ্যাডভাইস দেন, তখন থাকা উচিত ছিল, হওয়া উচিত ছিল। এখন আসেন এইগুলো আমরা রাইটিং এর কখন ব্যবহার করব? রাইটিং এ যদি আপনি কোনো অ্যাডভাইস দিতে চান, কি দিতে চান? অ্যাডভাইস। যদি উচিত দিতে চান তাহলে শুড। থাকা হওয়া উচিত যদি বোঝাতে চান শুড বি। আর পাস্টে, পাস্টে অবশ্য লাগে না, বাট তারপরে বললাম থাকা উচিত ছিল, হওয়া উচিত ছিল, তখন আপনি ইউজ করবেন শুড হ্যাভ। অ্যাডভাইস দিতে বা কোনো সাজেশন দিতে বা কোনো রিকমেন্ডেশন দিতে, তখন আমরা কি করব? এগুলা ব্যবহার করব। আশা করছি সবাই এখন বুঝতে পারছো, তাই না? হ্যাঁ। যেমন আমি তোমাদেরকে মুখে বলি, স্টুডেন্ট শুড স্টাডি মোর ফর গেটিং এ গুড স্কোর ইন আইএলটিএস টেস্ট। মানে ছাত্রছাত্রীকে বেশি পড়তে হবে আইএলটিএস 7 পাওয়ার জন্য। ওকে, এটা শুড দিয়ে বললাম। আর শুড বি থাকা উচিত, হওয়া উচিত। তাহলে আমি বললাম যে তোমাদের বাইরের দেশে যাওয়ার জন্য কিভাবে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে হয় সেটার একটা জ্ঞান থাকা উচিত। তাহলে আমি বলতে পারি, তাহলে আমি কি বলতে পারি এই যে শুড বি দ্বারা? শুড বি দ্বারা এটা বলতে পারি যে স্টুডেন্ট শুড বি এ মিনিমাম নলেজ অফ এক্সপেরিয়েন্স অন হাউ টু অ্যাপ্লাই ফর এ স্টুডেন্ট ভিসা। বুঝতে পারছো? এইটা বললাম। আর শুড হ্যাভ তো পাস্টের, তো এইটা এখান থেকে তো আমি উদাহরণ দিয়েই দিছি আগে। এভাবেই আর কি, দ্যাটস অল। আপনি যখন রাইটিং এ কোনো অ্যাডভাইস, কোনো সাজেশন বা কোনো রিকমেন্ডেশন দিতে যাবেন, তখন আপনি কি ব্যবহার করবেন বলুন তো? তখন আপনি ব্যবহার করবেন শুড, শুড বি অথবা শুড হ্যাভ। ওকে, দ্যাটস অল, আর কিছুই না। এখন আসেন যে আমরা লাস্টে চলে যাই। লাস্টে আর কি কি রয়েছে আমাদের? হ্যাভ টু। কি রয়েছে এটা? হ্যাভ টু আর নিড। হ্যাভ টু মানেটা কি রে? হ্যাভ টু অর্থটা কি? কে বলতে পারো? হ্যাভ টু মানেটা কি? হ্যাভ টু কে বলতে পারবেন? হ্যাভ টু মানেটা কি? ও, আজকে তো আমার মুখ দেখা যাবে না, বিকজ আজকে মুখ না দেখেই ভিডিও করতেছি। তারিন বলছে করতে হবে। আচ্ছা, হুম, হবে। তবে হ্যাভ টু করতে হবে এরকম যদি কেউ বোঝায় তাহলে বলতে পারেন, বাট আমি খুব সুন্দর করে একটা সুন্দর অর্থ প্রকাশ করছি, তে হবে। কোনটা ইউজ করবো আমরা? ও সরি, এটা আমি একটু মুছে নেই। হ্যাঁ, কোন কোন কথাটা আমরা বলতে পারি বলেন তো? হ্যাঁ, তে হবে। কি রে বাবা, ওয়েট, যায় না কেন? আচ্ছা, হ্যাভ টু মানেটা কি বলেন তো? ও নো, এটা তো ইয়ে হয়ে গেছে। ওয়েট, আপনারা দেখেন।
আচ্ছা, হ্যাভ টু। হ্যাভ টু মানেটা হচ্ছে তে হবে। সবসময় মনে রাখবেন কি? তে হবে। যেমন আমাকে পড়তে হবে। তাইলে আমরা কি বলতে পারি? I have to study. আমাকে পড়তে হবে। আমাকে যেতে হবে। লাস্টে কি আছে? তে হবে না? তাইলে কি বলতে পারি আমরা? I have to কি বলতে পারি? I have to go. যেমন আমাকে বাইরের দেশে পড়তে যেতেই হবে। তাইলে কি বলবেন আপনি? I have to go abroad. মানে আমাকে বিদেশে যেতে হবে। আর পড়াশোনার জন্য যেতে হবে তাইলে বলতে হবে I have to go abroad for studying. আপনি কি বলতে পারেন এখানে? for কি বলতে পারেন? studying বলতে পারেন। এইভাবে আরকি। আপনার কথাবার্তার শেষে যদি তে হবে, যেতে হবে, করতে হবে, পড়তে হবে, নিতে হবে। এই তে হবে কথাটা আসলেই আপনারা ইউজ করবেন কি? have to. এবার আসে এখানে নিড। নিড মানেটা কি বলতো? দরকার অথবা কি? প্রয়োজন। দরকার অথবা প্রয়োজন যদি আসে তাহলে তখন আমরা ইউজ করব কোনটা? নিড ইউজ করব। যেমন আমার একটা ল্যাপটপের দরকার। তাইলে I need a laptop. কি বললাম? I need a laptop. হ্যাঁ? তোমার একটা গড়ির দরকার বা তোমার একটা বাড়ির দরকার। তাইলে বলব ইউ নিড এ হাউস। এইরকম আপনারা যখন কোনো জিনিসের দরকার বা প্রয়োজন বুঝাবেন তখন জাস্ট সিম্পলি কি ইউজ করবেন আপনারা? নিড ব্যবহার করবেন। সো এইটার একটা স্ক্রিনশট তুলেন সবাই। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস এবার আসেন আমরা সামনের দিকে চলে যাই। আ আমাদের যে জিনিসটা জানার দরকার আজকে আমরা আমাদের মেইন টাস্ক এ চলে যাচ্ছি। হ্যাঁ? রেডি সবাই? দেখো এখানে লেটস ব্যাক টু মেইন টাস্ক। আজকে আমরা যে প্রবলেম সলিউশন এসে নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি। তো সেই প্রবলেম সলিউশন এসে স্ট্রাকচার নিয়ে আমরা একটু কথা বলি। তো ১ম এ আমরা ইন্ট্রোডাকশন লিখবো আমরা সবাই জানি। তো ইন্ট্রোডাকশন এ আমাদের কি করতে হবে? দেখো যে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চন আর thesis স্টেটমেন্ট এখানে আমরা ওপিনিয়ন দিব অথবা কি দিব? অ্যান্সার লিখবো। এরপরে আমরা বডি প্যারাগ্রাফ 1 এ একটা জিনিস মনে রাখবেন। আ যদি আ প্রবলেম এবং সলিউশন এ বেশিরভাগ সময় নিজের ওপিনিয়ন জানতে চায় না। তো ওপিনিয়ন না জানতে চাইলে কি দিতে হবে? আনসার। প্রশ্ন বুঝবেন। প্রশ্ন যদি ওপিনিয়ন চায় তাহলে অবশ্যই ওপিনিয়ন দিবেন। আর প্রশ্ন যদি ওপিনিয়ন না চায় তাহলে কি দিবেন? অ্যান্সার লিখবেন। ওকে? বডি প্যারাগ্রাফ 1 দেখেন যে ইউজ রুল তীর অথবা তিরতা। তবে আমি পার্সোনালি বডি 1 এ তিরতা রুল ইউজ করি। কারণ এখানে প্রবলেমস অ্যান্ড সলিউশনস এস লাগানো থাকে তো সেজন্য। আর বডিগ্রাফ 2 তে দেখেন যে বডিগ্রাফ 1 এ আর কি বর্ণনা দেওয়া লাগবে আমাদের? ডিসক্রাইব দ্য প্রবলেমস অফ দ্য সলিউশনস। মানে সরি, প্রবলেমস অফ দ্য কোয়েশ্চন মানে কোয়েশ্চনের প্রবলেম গুলো আমরা জাস্ট বর্ণনা দিব কোথায়? বডি প্যারাগ্রাফ 1 এ। আর বডি প্যারাগ্রাফ 2 তে দেখেন যে কি ঘটে? ইউজ রুল তীর অর তিরতা, নট রিকোয়ার্ড রুলস। মানে এখানে আপনি তীর অথবা তিরতা না লিখে আপনি জাস্ট এই যে টপিক সেন্টেন্স যদি ২ টা দেন, যেমন আমি তিরতা দিয়ে লিখবো আজকে যেটা করছি। তো এখানে জাস্ট আমি ওইটার ওই সলিউশনটা দিছি আর আরেকটা কথা বলছি। মানে আর শুধু এক্সপ্লেইনটা দিছি। সলিউশনটা দিছি আর কি দিছি আমি? এক্সপ্লেইনটা। সেইম এই টপিক সেন্টেন্সেরও সলিউশন দিছি। সলিউশন প্লাস এক্সপ্লেইনটা করছি। এই করেই আমার লেখা শেষ। মানে বডি প্যারাগ্রাফ 2 তে ৪ লাইন হতে পারে। কয় লাইন হতে পারে? ৪ লাইন। এখানে কোনো রুল ইউজ না করাই বেস্ট। কারণ রুলস ইউজ করলে এখানে একটু বেজারে লাগতে পারেন। এত সলিউশন কোথায় নিয়ে আসবেন? বুঝতে পারছেন না? তাইলে সবচেয়ে বেস্ট হচ্ছে যে টপিক সেন্টেন্স গুলা দিবেন ওইগুলার জাস্ট সলিউশন এবং এক্সপ্লেইন করবেন। দ্যাটস অল। মাত্র ৪ টা সেন্টেন্স হলেই হবে। কনক্লুশনটা একটু লক্ষ্য করো। এখানে কি বলছে? সামারাইজ দ্য টপিক সেন্টেন্সেস বোথ বডি 1 অ্যান্ড কি বডি 2 এর। আর গিভ ইউর সাজেশন অথবা রিস্টেট প্যারাফ্রেজ ইয়ার ওপিনিয়ন। এটা হচ্ছে গিয়ে মানে সামারাইজ তো টপিক সেন্টেন্স বোথ বডি 1 বডি 2 আমরা জানি। আর গিভ ইউর সাজেশন যদি আনসার চাই তাহলে কি দিব আমরা? সাজেশন মানে অ্যাডভাইস আরকি। আর যদি আনসার বদলে ওপিনিয়ন চায় তাহলে আমরা কি দিব? আবার ওই সেম কথাটা প্যারাফ্রাইজ করে ওপিনিয়নে বলবো। ওকে? তো এই জিনিসটা যেগুলো আপনারা প্রত্যেক ক্লাসেই দেখে দেখে থাকেন। তো এখানে আমি একটু চ্যাট দেখবো। কেউ কি বলছেন? হুম।
তীর ও তীরটা কি স্যার? আমি ঐদিন ক্লাস করি নাই, তার জন্য বুঝতে পারছি না। ওকে ফারজানা আক্তার, তীর এবং তীর্থ হচ্ছে আমাদের ২ টা রুলস। এই রুলস অনুযায়ী লিখতে হয় আরকি। তীর, এই যে তীর মানে হচ্ছে এইটি মানে টপিক সেন্টেন্স, এই মানে হচ্ছে এক্সপ্লেইন, এই মানে হচ্ছে এক্সাম্পল, আর এই আর হচ্ছে রেজাল্ট। আপনি চাইলে এই রুলের মাধ্যমে বডি 1, বডি 2 লিখতে পারবেন। আর যদি আপনার টপিক সেন্টেন্স বেশি থাকে তখন আপনি তীরটায় যাবেন। কোথায় যাবেন আপনি? তীরটায় যাবেন। তো তীরটা মানে হচ্ছে টপিক সেন্টেন্স ২ টা থাকবে। যেমন এইটি মানে টপিক, মানে এক্সপ্লেইন, মানে এইটি মানে টপিক সেন্টেন্স একটা। মানে ওইটার এক্সপ্লেইন। এ মানে এক্সাম্পল। আর আর মানে হচ্ছে রেজাল্ট। তারপরে মানে টপিক সেন্টেন্স নাম্বার 2, আর মানে হচ্ছে আপনি হয় এক্সপ্লেইন দেন, এক্সাম্পল দেন অথবা রেজাল্ট। যেকোনো একটা দিলেই হবে। ওকে? এইভাবে তীর অথবা তীরটা সাজানো। তো ক্লাস মিস দিলে তো আপনারা কিছুই ধরতে পারবেন না। সো প্লিজ দয়া করে ক্লাস মিস দিবেন না। অসংখ্য স্টুডেন্ট আছে। আর আপনারা জানেন যে আমি কোনো জিনিস লুকাই না। সব জিনিস বুঝাইয়া ফেলি। আপনি কম টাকা দিয়ে ভর্তি হন, ইট ডাজন্ট ম্যাটার। বাট আমার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে যে আপনাকে আমি তিলে, তিলে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস যাতে শিখাই। আর নাইলে এত কম টাকায় আপনাকে, মানি আমি অনেক আগে চাইলেই কিছু, কিছু পড়ায় শুনাইয়া ১ ক্লাসেই ৩-৪ ক্লাসে শেষ করতাম। রাইটিং টাস্ক 1 আর ৩-৪ ক্লাসে আমি রাইটিং টাস্ক 2 শেষ করে ফেলতাম। এতদিন লাগাইতাম না। ঠিক আছে? ওই আমি আমার ক্লাসে যেভাবে পড়াই এখানেও ঠিক হুবহু সেইম উপায়ে পড়াচ্ছি। কোনো একটা সিঙ্গেল জিনিস আমার ভিতরে লুকাই না। যা আছে সব মেলে দেই আপনাদের কাছে। বুঝতে পারছেন? আর আপনারা আজকে একটা কাজ করবেন, আমাকে একটা রিভিউ দিবেন। যেহেতু আমাদের রাইটিং টাস্ক 2 শেষ। ফেসবুকে একটা রিভিউ দিবেন। আমি আপনাকে দিব সবাইকে। যে আমাদের রিকমেন্ডেশন বলে এটাকে। রিভিউতে গিয়ে একটা রিভিউ দিবেন যে আমাদের এই কোর্সটার সম্বন্ধে সুন্দর কথা বলবেন। অসংখ্য মানুষ সুন্দর কথা বলে, তবে আপনারা আমাদের কোর্স সম্বন্ধে একটু বলবেন যে কিভাবে আমরা শিখাই, গ্রামার সহ, ভোকাবুলারি সহ এভরিথিং বলবেন সুন্দর করে। তো এগুলার রিভিউ দিলে আমি খুব খুশি হই। কারণ তখন আমি আরো নতুন, নতুন জিনিস উদ্ভাবন করতে সাহস যোগায়। দেখেন আপনি যখন কোনো একটা কাজ করবেন, এই কাজে যদি মানুষ সাহস যোগায় তাহলে দেখবেন যে সামনের দিকে কাজ করতে আরো ভালো লাগে। আরো নতুন, নতুন জিনিস আনা যায়। আর যদি কেউ এরকম ডিমোটিভেট করে তাহলে নতুন কোনো জিনিস আসলে আবিষ্কার করা যায় না। তো আমি Facebook এর রিকমেন্ডেশন আপনারা বলব দিতে, আপনারা সুন্দর করে একটা রিকমেন্ডেশন দিয়ে দিবেন। ঠিক আছে? স্যার এইটা জায়গায় ফ্রি দিয়ে দিলে ভালো হতো। আপনার অনেক তো টাকা আছে। লায়েস আহমেদ, ফ্রি দিলে তোমরা কেউ আসতা না। ঠিক আছে? ফ্রি দিলে ফ্রি কেউ খায় না আজকাল। হ্যাঁ? ফ্রি দিলে মনে করে এটা বেশ সুবিধার না। আর ফ্রি দিয়ে আসলে আপনার হবে না। মানি লাইফ ইমপ্রুভ হবে না। প্লাস আপনার স্কিলও বাড়বে না। আমি আমার লাইফে যা করি যত বেশি টাকা তত আমি মনে করি ভালো। ঠিক আছে? তো রেডি সবাই? Many people think that people who live in large cities face a range of problems in their daily life. আর তারপর প্রশ্ন কি চাইছে, হোয়াট আর দ্য মেইন প্রবলেমস পিপল ইন সিটিজ ফেস? মানে এখানে মেইনলি বলছে যে অসংখ্য লোক মনে করে যে পিপল যারা বড় শহরে বসবাস করে তারা খুব বড় ধরনের প্রবলেমগুলা ফেস করে। এরপরে বলছে হোয়াট আর দ্য মেইন প্রবলেমস পিপল ইন সিটিজ ফেস, মানে সিটিজ ফেজে পিপলরা প্রধানত কি কি প্রবলেম করে থাকে, অ্যান্ড হাউ ক্যান দিস প্রবলেমস বি ট্যাকলড, এবং কিভাবে আমরা সেই প্রবলেমগুলা মানে সমাধান করতে পারি। ট্যাকলড মানে হচ্ছে সমাধান করা। তাইলে আমরা বুঝলাম এটা যেহেতু ডাইরেক্টলি আমাকে প্রবলেমস বলছে সেজন্য এটা হচ্ছে প্রবলেমস। আর যেহেতু এখানে আমাকে ট্যাকল বলছে সেহেতু সলিউশন। তো প্রবলেম সলিউশন কিন্তু আবার ২ ধরনের আসতে পারে। আপনাকে প্রবলেমস এর জায়গায় বলতে পারে তারা, কি বলতে পারে? কজ। কি বলতে পারি? কজ। আর ট্যাকলটার জায়গায় কি বলতে পারে বলেন তো? সলিউশন। তো আপনি কি করবেন? কজেস বলতে পারে। তো এক বডি প্যারাগ্রাফে কজেস মানে হচ্ছে কারণগুলা। এক বডি প্যারাগ্রাফে এখানে তো প্রবলেম দিতে হবে। আর কজেস এবং সলিউশন আসলে এক বডি প্যারাগ্রাফে কজেস গুলা বলবেন। আর আরেক বডি প্যারাগ্রাফে সলিউশন গুলা বলবেন। শেষ। আরেকটাও আসতে পারে ওই যে ফার্স্ট ক্লাসে আমি দেখাইছিলাম কজেস এবং কোনটা? ইমপ্যাক্টস মানে ইফেক্টস, সরি। ইফেক্টস। কজেস তো ঠিক আছে। ইফেক্টস ওটার প্রভাব কি হতে পারে? সেই প্রভাবগুলোর কথা আপনি বলবেন কোথায়? বডি প্যারাগ্রাফ 2 তে। এই হচ্ছে নিয়ম আরকি, হ্যাঁ? তো এটা মনে রাখবেন যে প্রবলেম সলিউশনের ৩ টা ধরন আছে। তো একটা হচ্ছে গিয়ে কি বলেন তো? একটা হচ্ছে ওই যে আমরা আজকে যেটা করতেছি প্রবলেম এবং সলিউশন। আরেকটা হচ্ছে কজেস এবং সলিউশন। আর আরেকটা হচ্ছে কজেস এবং ইম আ ইফেক্টস।
মানে ইফেক্ট মানে প্রভাবগুলা তার। তো যেটাই আসুক না কেন, বডি ওয়ানে প্রবলেমগুলা লিখবেন, বডি টুতে কি লিখবেন? সলিউশন। আর কজেস সলিউশন হলে বডি ওয়ানে কজেসগুলা আর সলিউশনগুলো লিখবো আমরা কোথায়? বডি টুতে। আর কজেস এবং ইফেক্টস আসলে বডি ওয়ানে তার কারণগুলা মানে কজেসগুলা, আর বডি টুতে আমরা ইফেক্টসগুলা তার প্রভাবগুলা বর্ণনা করব। এভাবেই আর কি, দ্যাটস অল। তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্রবলেমস এবং কি সলিউশন। ওকে, সো রেডি সবাই? এখন আসেন আমরা সবাই যাই, আমরা সামনের দিকে একটু মুভ হই। রেডি? ওকে। তো এইটা নিয়ে আমরা প্রথমে প্ল্যানিং করব। তো আপনারা সবাই জানেন যে আমরা তো সবাই বিভিন্ন শহরে বসবাস করি। কেউ ঢাকায় বসবাস করেন, কেউ চিটাগাং বসবাস করেন, তাই না? এরকম, তাই না? কেউ সিলেট বসবাস করেন। বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে কোর্স করতেছি, তাই না? তো আপনারা বলেন তো, কিছু প্রবলেমের কথা আমাকে বলেন তো, আর কিছু সলিউশন। আমি 2 মিনিট টাইম দিলাম। একটা প্রবলেম বলবেন, যে প্রবলেম বলবেন ওইটার একটু সলিউশনটা বলবেন বাংলাতে। ওকে, লিখে আমাকে চ্যাট বক্সে দেন তো সবাই। সো আমি দেখতে পাচ্ছি এখানে কে কে বলছেন দেখি। আহ কিতা দিতাম স্যার। ফারজান আক্তার, আপনি কি কিছু বুঝেন না? বুঝেন না? তাওহিদ বলছে যে ট্রাফিক সমস্যা, সাউন্ড সমস্যা। আচ্ছা, তাদের তাওহিদ বলেন তো আমাকে, তাদের সমাধানগুলো কেমনে করতে পারি আমরা, একটু বলেন। কি কি সমাধান দিতে পারি? তারিন বলছে ইন সিটি লাইফ পিপল আর সাফারিং বিটারি বাই ট্রান্সপোর্টেশন প্রবলেম। হ্যাঁ, এটাও হতে পারে। ওকে, আসেন যাই হোক, আমরা একটু দেখেন প্রবলেম এবং সলিউশন গুলা কিরকম হতে পারে। তো তীর্থা দ্বারা আমরা করব, কোন রুল দ্বারা করব? তীর্থা। কেন তীর্থা করলে ভালো আসলে? এই যে প্রবলেমস, এই যে দেখো যে এস যুক্ত না, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। গত ক্লাসে দেখাইছি আমি সিঙ্গুলার প্লুরাল মিস্টেক গুলা। আর এখানে দেখেন যে ট্যাকলড, যেহেতু ট্যাকলড, দিস প্রবলেমস ট্যাকলড, তো এই কথাটা দ্বারাও প্লুরাল বোঝায়। তো সেজন্য আমি বডি প্যারাগ্রাফ ওয়ানে তীর্থা ইউজ করব। আর সলিউশনের জন্য আসলে কোনো রুলস ইউজ করা ম্যান্ডেটরি না। হ্যাঁ, মনে রাখবেন, 4টা সেন্টেন্স লিখলেই হবে। তো প্রবলেমসগুলো কি কি একটু দেখি আমরা। টপিক সেন্টেন্সে আমরা বললাম হাই কস্ট অফ অ্যাকোমোডেশন। আমরা যারা বাইরের দেশে মানে সরি, যেমন সিটি লাইফে আর আপনার গ্রামের কথা, আপনার থানার কথা আর সিটির কথা, মানে বিচার বিশ্লেষণ করেন, দেখেন যে অনেক তফাৎ থাকে না? হ্যাঁ, অনেক তফাৎ থাকে। তো হাই কস্ট অফ অ্যাকোমোডেশন মানে অ্যাকোমোডেশনের কস্টটা খুব বেশি, এইটা দিলাম টপিক। আর কেমনে কেমনে বেশি ওই জিনিসটা বুঝাই দিতে হবে। এই যে দেখেন যে হাই কস্টের কারণে মানুষ কি কি সমস্যায় পড়ে, দেখা যায় ফোর্সিং দেম টু লিভ আউটসাইড অ্যান্ড কমিট টু ওয়ার্ক। মানে তারা সিটির আউটসাইডে বসবাস করে এবং ডেইলি ওয়ার্কে যেতে হয়। তো এটা যেন খুব কষ্টদায়ক লাগে। আর এক্সাম্পল আমি নিউ ইয়র্ক সিটি দিয়ে বললাম, নিউ ইয়র্ক সিটি টু বি আনএফোর্ডেবল। অনেক সিটি আছে, যেমন বাংলাদেশের ঢাকা সিটিও আছে, বাসা ভাড়া খুব বেশি। তো এখানে আনএফোর্ডেবল। তো আমি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে, টেস্টিং সিস্টেম হিসাবে আমি নিউ ইয়র্কের ইয়েটা দিলাম, এক্সাম্পলটা। রেজাল্টটা দেখেন যে স্ট্রেসফুল অ্যান্ড আনহেলদি সার্কামস্টেন্সেস, তার ফলে মানুষের কাছে কি লাগে? এটা স্ট্রেসফুল লাগে এবং এটা অস্বাস্থ্যকর পরিবেশ মনে হয়।
টপিক নাম্বার 2 তে মানে টপিক 2 মানে আ 2nd টি যেটা আরকি। তো এখানে আমরা বললাম এক্সেসিভ কারস অ্যান্ড ট্রাফিক কনজেশন। মানে খুব বেশি কারগুলা বেশি ওই যে আছে না? বেশি কার আর ট্রাফিক সবসময় লেগেই থাকে। সেই জিনিসটা আমাদের কি ঢাকা শহরে তো দেখেন আপনারা কি অবস্থা। তো লাগলে অনেক সময় আপনাকে জ্যামের মধ্যে বসতে হয়। আর এক্সপ্লেইনটা কি করতে পারি আমরা? সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজেস। মানে এই যে জিনিসগুলা হয়, এই যে কারগুলা আছে এগুলা পরিবেশ দূষণ করে। তারপর ট্রাফিক কনজেশন এটাও পরিবেশের মারাত্মক দূষণ করে। আর তার কারণে আমরা বিভিন্ন ধরনের যেমন এই যে শীতকাল চলে যাচ্ছে এখন, হ্যাঁ? কিন্তু এই শীতকালে দেখবেন যে মানুষ বেশিরভাগ অ্যালার্জিক রিঅ্যাকশন, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা, অসংখ্য এজমা অনেক রোগে মানুষ ভুগে থাকে। তো আসুন যে এই প্ল্যানিং গুলা দ্বারা আমরা কি করব? বডি প্যারাগ্রাফ 1 লিখব। এখন আসেন তার সলিউশন গুলা কি দিব? সলিউশন জাস্ট টপিক সেন্টেন্স এর উপর দিতে হবে। এই যে এইটা। হাই কস্ট অফ অ্যাকোমোডেশন এইটার সলিউশন কেমনে করা যায়? আর এই যে পরেরটা এক্সেসিভ কারস অ্যান্ড ট্রাফিক কনজেশন এই জিনিসটা কেমনে করা হয়? তো এই ২ টা আমরা সবচেয়ে ভালো সরকারের উপর বা ব্যক্তির উপর বা সিটি কাউন্সিল বা সিটি কর্পোরেশন এগুলোর উপর যদি আমরা ছেড়ে দেই, তাহলে বেশ ভালো হবে। খুব সুন্দর সমাধান হতে পারে। তাই না? তো এই ২ টার সমাধান কি হতে পারে? এই টপিক সেন্টেন্স গুলার সমাধান বডি প্যারাগ্রাফ 2 তে আমরা বুঝিয়ে বলব। তো কি হতে পারে দেখেন যে এখানে কি বলছে? নাম্বার 1 ইনভেস্ট মোর ফান্ডস ইন দ্য কনস্ট্রাকশন অফ অ্যাফোর্ডেবল হাউজিং। মানে বেশি ফান্ড দিতে হবে। মানে সস্তা বাড়িঘর বা এফোর্ড করার জন্য বাড়িঘর বানাতে হলে সরকারকে কি বেশি ফান্ড দিতে হবে। আর নাম্বার 2 আমি বলছি যে ইম্পোজ এ কনজেশন ফি অন কারস। ইম্পোজ মানে আরোপ করতে হবে একটা কনজেশন ফি। মানে ওই যে যেসব কার আছে না যারা এইসব মানে দূষণ করে বা আইন কানুন মেনে চলে না তাদের উপর ফি দিতে হবে। একটা চার্জ দিতে হবে, একটা ফাইন দিতে হবে। তাহলে এই জিনিসগুলা কি করতে পারবো আমরা? রোধ করতে পারবো। তাহলে আসুন এবার আমরা কি করে ফেলি ওটা উম ওইটা আমরা দেখে ফেলি যে কেমনে আমাদের আনসারটা হবে। হ্যাঁ? ১ম এ কি? ১ম এ হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন দেখেন যে এই কথাটা আপনারা সবাই এই যে এই কথাটা আর এই কথাটা আমরা কি করছি ১ম এ প্যারাফ্রাইজ করব। তো ইন্ট্রোডাকশনটা আমি পড়ি। Many people think that people who live in large cities face a range of problems in their daily life. তো এই কথাটা আমি এখানে বলছি এটা যাতে সারা পৃথিবীতে এই সমস্যাটা জর্জরিত সেজন্য আমি ১ম শুরু করছি এভাবে It is commonly believed that a significant number of people believe residents of big cities এই যে লার্জ সিটিজ এগুলো কি লিখছি আমি বিগ সিটিজ মানে এইরকমভাবে কি করছি আমরা প্যারাফ্রেজ করছি ডিল উইথ এ ভ্যারাইটি অফ ইস্যুস মানে এখানে বলছে এ রেঞ্জ অফ প্রবলেমস আর আমরা কি বলছি দেখো যে এ ভ্যারাইটি অফ ইস্যুস অন এ ডেইলি বেসিস মানে ডেইলি আর কি দেয়ার ডেইলি লাইফকে আমরা কি বলছি অন এ ডেইলি বেসিস শেষ। এখন আসো আমরা ৩০ স্টেটমেন্ট। তো প্রশ্নের দিকে একটু অ্যাকশনের দিকে একটু খেয়াল করো। আমাদের ইনস্ট্রাকশনের দিকে। তো ইনস্ট্রাকশন কি চাইছে? কোন ধরনের ওপিনিয়ন চাইছে? চায় নাই। জাস্ট বলছে প্রবলেমস গুলা কি ফেস করে ওগুলা বলতে হবে। আর এগুলাকে কিভাবে আমরা সমাধান করতে পারি সেগুলা। তো এখানে ইজিলি আপনি এভাবে আবার এই থিসিস স্টেটমেন্টটা আপনি যেকোনো প্রবলেম সলিউশন এর ক্ষেত্রে কপি করে তার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুযায়ী বসাতে পারবেন। তো আমি বললাম although there are a variety of problems people face living in a metropolitan area metropolitan area মানে কি বোঝায় শহর বোঝায় আর কি সিটি বোঝায় স্টেপস মানে হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ আর কি তো স্টেপস ক্যান বি টেকেন টু ট্যাকল দিস প্রবলেমস মানে স্টেপ বিভিন্ন ধরনের পদক্ষেপ যদি আমরা নেই তাহলে এগুলো দ্বারা সমস্যাগুলো আমরা কি কমাতে পারি বুঝতে পারছেন সবাই তো দ্যাটস অল এটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন এখন আমরা ইন্ট্রোডাকশনে প্রবলেমগুলা বলবো। এই যে প্রবলেমস এর কথা বলছিলাম, প্রবলেমগুলা কোথায় বলবো? ইন্ট্রোডাকশনে। আর স্টেপস এর কথা সরি বডি প্যারাগ্রাফ 1 এ। আর স্টেপস এর বর্ণনাগুলা দিব কোথায় আমরা? বডি প্যারাগ্রাফ 2 তে। ওই যে ওগুলা কিভাবে সমাধান করা যায় সেইগুলা আরকি। তো এখন আসুন বডি প্যারাগ্রাফ 1 এ আমরা যাই। তো বডি 1 এ তো আপনারা অলরেডি একটু আগে দেখলেন যে আমরা কিভাবে প্ল্যানিং গুলা করছিলাম, তাই না? এই যে টপিক হাই কস্ট অফ অ্যাকোমোডেশন এক্সপ্লেইন আমরা বলব ফোর্সিং দেম টু লিভ আউটসাইড অ্যান্ড কমিট টু ওয়ার্ক। তাদেরকে মানে সিটির বাইরে পাঠা যায়। আর নিউ ইয়র্ক সিটিতে বাসা ভাড়া পাওয়া খুব কষ্টকর ব্যাপার সেইটার কথা বলব। আর রেজাল্টের পরে স্ট্রেসফুল আনহেলথি বলব। টপিক নাম্বার 2 তে আমরা বলব এক্সেসিভ কার্স অ্যান্ড ট্রাফিক কনজেশন এটা বলব। আর এক্সপ্লেইন সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজেস। তাহলে শুরু করি। দেখেন যে আমরা ১ম এ অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে শুরু করলাম। যেহেতু একটা হচ্ছে প্রবলেম আর আরেকটা হচ্ছে কি সলিউশন। তো একটা আর আরেকটার ভিন্ন রূপ মানে একটার আরেকটার বিপরীত। তো সেজন্য আমরা অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে শুরু করব।
তো আমরা শুরু করবো এভাবে। অন দ্য ওয়ান হ্যান্ড, ওয়ান অফ দ্য মেইন প্রবলেমস অফ লিভিং ইন এ লার্জ সিটি ইজ দ্য হাই কস্ট অফ অ্যাকোমোডেশন। ওই যেটা বলছিলাম, মানে অ্যাকোমোডেশন খুব বেশি, মানে অ্যাকোমোডেশনের রেন্টটা খুব বেশি আর কি। দিস ইজ বিকজ দিয়ে আমরা কি করলাম, এটাকে এক্সপ্লেন করলাম। পিপল উইথ অ্যাভারেজ স্যালারিজ আর অফেন আনএবল টু অ্যাফোর্ড এ হোম ক্লোজ টু দ্য কোর অফ এ সিটি। যারা সিটির মধ্যখানে জায়গায় থাকে, তাদের অ্যাভারেজ স্যালারি দ্বারা তারা অসমর্থ হয় বাসা ভাড়া দিতে। ফোর্সিং দেম টু লিভ আউটসাইড, মানে তারা মানে আউটসাইডে বসবাস করে, মানে বাইরে গিয়ে সিটির, অ্যান্ড কমিট টু ওয়ার্ক, এবং সেখান থেকেই কাজে কি করে, কাজে যায়। কমিট মানে হচ্ছে কাজে যাওয়া। এর ফলে কি হয় দেখেন, যে একটা এক্সাম্পল দিছি, সরি, একটা এক্সাম্পল, উদাহরণস্বরূপ, মেনি পিপল ফাইন্ড দ্য কস্ট অফ ইভেন এ ওয়ান বেডরুম ফ্ল্যাট ইন ডাউন টাউন নিউ ইয়র্ক সিটি টু বি আনএফোর্ডেবল। মানে নিউ ইয়র্ক সিটির মতো একটা মেইন কেন্দ্রে একটা বেডরুমের মতো জায়গা পাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, এটা অনেকের বাজেটের ঊর্ধ্বে চলে যায়। তো রেজাল্ট হিসেবে আমরা কি দিছি, এজ এ রেজাল্ট দেখো যে দিস উড অফেন কন্ট্রিবিউট টু স্ট্রেসফুল অ্যান্ড আনহেলথি সার্কামস্টেন্সেস। এর ফলে আমাদের কি হয়, মানে এটা খুবই স্ট্রেসফুল থাকে এবং আনহেলথি সার্কামস্টেন্সেস গুলা চলে আসে। এখন আসো আমরা অ্যানাদার প্রবলেম ইজ দ্যাট দিয়ে আমরা কোনটার কথা বলবো, এই যে টপিক টু এর, টপিক টু তে আমরা কি বলছিলাম, এই যে এক্সেসিভ কার্স অ্যান্ড ট্রাফিক কনজেশন। ওই কথাটা আমরা কেমনে বলবো, অ্যানাদার প্রবলেম ইজ দ্যাট এয়ার পলিউশন অ্যান্ড ট্রাফিক আর মোর প্রবলেমস, মানে এগুলো আরো বেশি প্রবলেমেটিক। ইনফ্যাক্ট বলে দেখো যে আমরা এখানে সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ, এই কথাটা কেমনে বলছি, দিস কার্স এক্সুস্ট ফিউমস, মানে এগুলার কালো ধোঁয়া নির্গত করে, কন্ট্রিবিউট টু এয়ার পলিউশন, ফলে কি হয়, বায়ু দূষিত হয়, হুইচ ইন টার্ন, যার ফলে কজেস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস টু সাফার ফ্রম রেসপিরেটরি কন্ডিশনস, মানে তাদের মানে শ্বাস প্রশ্বাসের অবস্থা খারাপ হয়, লাইক এজমা হয়, অ্যালার্জিক রিয়েকশন আছে না, এগুলা হবে, এবং মেনিমোর, এবং অসংখ্য কিছু হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা কিসের দ্বারা তৈরি করছি, এই প্রবলেমগুলা তীর্থা দ্বারা। আর বডি প্যারাগ্রাফ 2 তে গিয়ে আমরা বর্ণনা দিব ওই যে টপিক সেন্টেন্স যেগুলো দিছিলাম, এই যে দেখো এই টপিক সেন্টেন্স যেটা বলছিলাম, হাই কস্ট অফ অ্যাকোমোডেশন, আর এই যে টপিক যেটা অলরেডি দাগ দেওয়া আছে সেইটা এক্সেসিভ কার্স এন্ড ট্রাফিক কনজেশন, ওইগুলার প্রথমে আমরা তার সলিউশনটা দিব, তারপর এক্সপ্লেন করব। সেম এটারও প্রথমে সলিউশনটার কথা বলবো, তারপরে কি দিব আমরা, এক্সপ্লেনটার বর্ণনা দিব। রেডি? আসেন। তো এখন বডি প্যারাগ্রাফ 2 তে আমরা বললাম যে প্রথমে এইটা বললাম সলিউশন, ইনভেস্ট মোর ফান্ডস ইন দ্য কনস্ট্রাকশন অফ অ্যাফোর্ডেবল হাউজিং, যেটা আগে বললাম, মানে ফান্ড দিতে হবে অ্যাফোর্ডেবল হাউজিং, সরকারকে ফান্ড দিতে হবে। আর ইম্পোজ এ কনজেশন ফি অন কার্স, ওই যে যেসব কার মানে আইন কানুন ভঙ্গ করে তাদের উপর ফি, মানে ফাইন দিতে হবে, তাহলে এটা কমবে। আর এটা নিতে হবে সিটি কাউন্সিলকে। তাহলে আমরা আসলে কিভাবে বললাম, আমরা অন দ্য আদার হ্যান্ড চাইলে দিতে পারি, অথবা চাইলে এটাও বলতে পারি, টার্নিং টু দ্য সলিউশনস। ফার্স্ট অফ অল, দ্য গভর্নমেন্ট মে ইনভেস্ট মোর ফান্ডস, মানে গভর্নমেন্টকে কি দিতে হবে, ইনভেস্ট করতে হবে বেশি ফান্ড ইন দ্য কনস্ট্রাকশন অফ অ্যাফোর্ডেবল হাউজিং টু অ্যাড্রেস দিস ইস্যু অ্যান্ড এনাবল মোর ইন্ডিভিজুয়ালস টু ওন দেয়ার ওন হোমস। মানে বেশিরভাগ মানুষকে তাদের নিজের বাড়িঘর এখানে দিতে হবে, মানে আয়ত্তে নিয়ে আসতে হবে। হোয়াট ইজ মোর মানেটা হচ্ছে গিয়ে কি, হোয়াট ইজ মোর মানে হচ্ছে আরো, মানে ফার্দার মোর, ইন এডিশন, এইগুলার মতো আর কি, সেম। তো ফার্দার মোর, ইন এডিশন না লিখে আপনি কি লিখতে পারেন, হোয়াট ইজ মোর। তো দেখেন যে ওয়ান পোটেনশিয়াল সলিউশন ফর পলিউশন এন্ড ট্রাফিক কনজেশন, ওই যে পলিউশন এবং ট্রাফিক কনজেশন এখানে বলছিলাম না, এই যে এখানে, তো এইটার সলিউশন দিচ্ছি কিন্তু এখানে, এই যে সলিউশন কিন্তু এখানে লেখা আছে। তো আমরা কি দিব দেখো যে what is more, one potential solution for pollution and traffic congestion is to impose a congestion fee on cars entering the city center, which would reduce the overall number of vehicles on the road. তার মানে কি করতে হবে, তাদের উপর কনজেশন ফি দিতে হবে, মানে কনজেশন চার্জ, যারা এরকম করবে তাদের উপর ফি প্রদান করতে হবে, অথবা ফাইন দিতে হবে। যেমন আমি এখানে একটা উদাহরণ বলছি এরপরে, ইন সুইজারল্যান্ড ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, ইফ এনি ড্রাইভার ব্রিচেস দ্য ট্রাফিক রুলস, যদি কোনো ড্রাইভার ট্রাফিক রুলটা ভঙ্গ করে ফেলে, ব্রিচ মানে হচ্ছে ভঙ্গ করা, দে হ্যাভ টু পে এ $100 ফাইন, মানে তারা সাথে সাথে কত ফাইন দিবে, $100 ফাইন দিবে। $100 বাংলাদেশের কত হচ্ছে বলো তো এখন বর্তমানে, বর্তমানে প্রায় 14,000 টাকা, তাই না? ইন দ্য ফিউচার হয়তো আরো বাড়তে পারে, উই ডোন্ট নো। হুইচ ক্যান মিনিমাইজ মেসিভলি দ্য সিরিজ পলিউশন, আর এটার ফলেই কি হয়েছে, মিনিমাইজ মানে খুব বেশি পরিমাণে কমছে আর কি। কি কমছে বলো তো, সিরিজ পলিউশনটা। আই হোপ আমি সাথে সাথে বাংলাটাও বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, হ্যাঁ। ওকে, এখন আসলে কনক্লুশন আমরা লিখবো। আচ্ছা, কনক্লুশনের নিয়মটা হচ্ছে, এই যে টপিক যেগুলা দিছিলাম, এই যে টপিক বলছিলাম এইটা, হাই কস্ট অফ অ্যাকোমোডেশন,
তারপরে এখানে আরেকটা টপিক বলছিলাম যে এক্সেসিভ কার্স এন্ড কি ট্রাফিক কনজেশন। আর এগুলো আমি বলছিলাম গভর্নমেন্টস এবং কার কথা, সিটি কাউন্সিলের কথা। তো তাদের উদ্দেশ্য আমরা বলতে পারি এভাবে, যেমন প্রথম কনক্লুশনের প্রথম সেন্টেন্সটা দেখো যে সামারাইজ করছি এই টপিকটা, আহ, এই টপিকটা আর ওইগুলার সমন্বয় আর কি। দেখো যে কেমনে, ইন কনক্লুশন ডিসপাইট দ্য প্রবলেমস অফ হাই অ্যাকোমোডেশন রেন্টাল রেটস অ্যান্ড পলিউশন। ওই যে হাই রেন্টাল রেট, যে অ্যাকোমোডেশন কস্ট হাই না, ওটা বললাম অ্যাকোমোডেশন রেন্টাল রেটস অ্যান্ড পলিউশন, সিটি কাউন্সিল অ্যান্ড দ্য গভর্নমেন্ট, ওই যে সিটি কাউন্সিলের কথা বললাম, অ্যান্ড দ্য গভর্নমেন্ট ক্যান সলভ দিস ক্রাইসিস। শেষ। গভর্নমেন্টস অ্যান্ড লোকাল গভর্নমেন্টস মাস্ট টেক দ্য, এরপরে আমি এখানে কি, এখানে তো আর আমার কি দেওয়া লাগবে, এখানে তো ওপিনিয়ন শেয়ার করা লাগবে না, শেয়ার করা লাগবে আমার নিজের একটা কি শেয়ার করব বলেন তো? ইয়েস, আমার নিজের একটা অ্যাডভাইস দিব অথবা সাজেশন দিব, এক এক কথাই আর কি। তো আমি বললাম এখন যে গভর্নমেন্টস অ্যান্ড লোকাল লোকাল গভর্নমেন্টস, ইয়েস লোকাল গভর্নমেন্ট মানে হচ্ছে যে ওই যে সিটি কাউন্সিল আর কি, মাস্ট টেক দেয়ার ইনিশিয়েটিভ ইন অ্যাড্রেসিং দিস ইস্যুস, আদারওয়াইজ সিটি লাইফ উইল অনলি ওয়েজেন ইন দ্য ফিউচার। মানে আমি বলছি যে গভর্নমেন্ট এবং সিটি কাউন্সিল যারা আছে তাদের মানে এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে। আর না হলে সিটি লাইফ তখন আরো বেশি খারাপ হবে ভবিষ্যতে। ওকে, তো এখানে আসেন আমি একটা জায়গায় একটা জিনিস ইয়ে করি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করি নাই, এই যে সিটি কাউন্সিলের নামটা অ্যাড করি নাই, সেজন্য আমাকে অ্যাড করতে হবে। আপনারা একটু দেখেন যে আমার একটু ইয়ে লাগছিল আর কি, হ্যাঁ, যে আমি সিটি কাউন্সিলটা কোথায় লেখছি। সিটি কাউন্সিল লিখি নাই কিন্তু। হুইচ উড রিডিউস কনজেশন ফি অন কার্স, এখানে এন্টারিং দ্য সিটি সেন্টার, এই যে ইজ দ্যাট, এখানে দ্যাট দিয়ে দিই আমি, ইজ দ্যাট সিটি কাউন্সিল, সিটি কাউন্সিল, এখানে হবে ইম্পোজেস, কি দিব আমরা, ও ইম্পোজেস। হুম, তাহলে এই জায়গাটা কন্ট্রোল এস, এই যে এখানে আমি সিটি কাউন্সিল দিই যে দ্যাট সিটি কাউন্সিল ইম্পোজেস এ কনজেশন ফি, তখন গিয়ে আমার ওই যে এখানেও আমি সিটি কাউন্সিল লাগাবো, ওই যে এই জায়গায়, অথবা লোকাল কাউন্সিল। লোকাল গভর্নমেন্ট না দিয়ে আমি কি বলতে পারি, লোকাল কাউন্সিল বলতে পারি। লোকাল কি বলবো, কাউন্সিল। ওকে, ফিনিশ। তো তার মানে আমি আরেকটা জায়গায় কনক্লুশনটা দেখে নিলাম আমরা। এখন আসো, ওই যে ওই জায়গায় সিটি কাউন্সিলটা ফুল আনসারের সাথে আমি সিটি কাউন্সিলটা লাগাই ফেলি। উম, উম, এটা ছোট অনেক। হুম, ইস টু কেটে ইজ দ্যাট দেখতে হবে, ইজ দ্যাট অ্যান্ড সিটি কাউন্সিল, তারপরে এখানে এস দিতে হবে। হুম, এখন আসো যে আমি ওটাকে একটু কন্ট্রোল করে ফেলি। দেখেন যে এই যে এখন কি হয়েছে আমাদের এই, যেটা আমরা সিটি কাউন্সিল, ও আরেকটা জায়গা সিটি কাউন্সিল, হ্যাঁ দিছি, ঠিক আছে এখন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসারটা। তো সবাই এই আনসারটা সুন্দর করে লেখা আছে, আপনারা আবার আপনাদের নোট খাতায় তুলবেন বুঝে বুঝে সুন্দর করে, আর মেইন আইডিয়াটা বুঝবেন আর বেশি বেশি পড়বেন, ইনশাল্লাহ দেখবেন আপনার জন্য ইজি হবে। আচ্ছা, এখানে আমাকে একজন প্রশ্ন করেছেন, জি স্যার বুঝছি, থ্যাংক ইউ স্যার। বর্তমানে আমাদের আম্বরখানা বড় ট্রাফিক জ্যাম, হ্যাঁ, আম্বরখানা ট্রাফিক জ্যামের কারণ হচ্ছে ওই যে ওখানে ওই যে রাস্তা বন্ধ তো কাজের জন্য, সেজন্য রাস্তাগুলা মানে এক রাস্তা দিয়ে যেতে হচ্ছে, সেজন্য জ্যাম লেগে যায়। ক্লিয়ার হয়েছেন? এটাই আর কি, আর কিছু না। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এবার আসেন, যেমন এই হচ্ছে আগের আনসারটা আপনারা দেখলেন, ঠিক আছে। আর পরের একটা আনসার দেখেন যে এই যে পরে আমি আরেকটা আনসার আপনাদের ফ্রি দিচ্ছি। এটা হচ্ছে প্রশ্নটা একটু যদি আমরা পড়ি, ইন মেনি কান্ট্রিজ স্কুলস হ্যাভ সেভার প্রবলেমস উইথ স্টুডেন্ট বিহেভিয়ার। আর এরপরে বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য কজেস অফ দিস, হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট। দেখতে পাচ্ছ?
ইয়েস। তো এখানে হচ্ছে কাকে নিয়ে কথা বলছে তারা? স্টুডেন্ট বিহেভিয়ার নিয়ে, তাই না? কোথায়? স্কুলের মধ্যে। আর এখানে দেখেন যে কারণটা কি? এই যে আমি কারণ নিয়ে আসছি আপনাদের। কারণ আর সলিউশন। মানে কজ এবং কি সলিউশন। তো এইভাবে আনসারটা সুন্দর করে বানানো আছে। আপনারা সবাই একটু দেখে নিবেন। এই যে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আর তারপরে এটা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং সুন্দর করে করে দেওয়া আছে। এই যে এটা কজেস গুলা হচ্ছে, এই যে কজেস গুলা হচ্ছে মানে কোন কজ গুলা আছে যে তাদের খারাপ বিহেভিয়ার কেন করে। এই যে টপিক সেন্টেন্স বললাম, মডার্ন প্যারেন্টস আর টু কাইন্ড অর পারমিশন, মানে বর্তমানের মডার্ন প্যারেন্টসরা খুবই কি দয়ালু এবং যে কোনো জিনিস করতে দেন। এক্সপ্লেইনে বললাম যে ওই যে সন্তানেরা যা চায় সেটাই উনারা দিয়ে দেন, যার কারণে ওদের ক্যারেক্টার বা ওদের মেন্টালিটি খারাপ হয়ে যায়। এক্সাম্পল হিসেবে বললাম প্রোভাইড ক্লাসরুম ম্যানেজমেন্ট ট্রেনিং। মানে অনেক সময় ক্লাসরুম ম্যানেজমেন্ট ট্রেনিং, যেমন স্যার বা ম্যাডাম উনি যদি স্টুডেন্টকে কন্ট্রোল করতে না পারেন, উনার যদি ট্রেনিং এর অভাব থাকে তাহলে তো সমস্যা। পরে আরেকটা টপিক সেন্টেন্স দিলাম ইনফ্লুয়েন্স বাই সেলিব্রিটিস। মানে সেলিব্রিটিরা দেখে অনেকে ইনফ্লুয়েন্স হয়, তাই না? তোর সেলিব্রিটি মদ খায়, এখন ছেলেমেয়েরাও কি মদ খাওয়া আরম্ভ করলো, তখন তো সমস্যা। আর এক্সপ্লেইন বললাম উইদাউট ফিশিং স্টাডি। এভাবে সলিউশনগুলো এখানে করে দেওয়া আছে। তো এই হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। আপনারা জাস্ট একটু পড়ে নিবেন বাসাতে। এই হচ্ছে বডি প্যারাগ্রাফ 2। আর কনক্লুশনটা তো এখানে নাই, তাহলে কনক্লুশনটা আমি একটু করে দিই আপনাদের। আচ্ছা, কনক্লুশনটা আমি লিখে দিব আপনাদের সবাইকে। ওই যে আমি যখন পিডিএফ ফাইলটা দিব ওই পিডিএফ ফাইলে লিখে দেওয়া থাকবে, হ্যাঁ? তো প্রবলেম সলিউশনটা হচ্ছে এখানেই শেষ। সবাই আর আমি ওই প্রবলেম সলিউশনের পরে আপনাদের কিছু অবশ্যই ইয়ে দিব। ওই যে কজ সলিউশন, কজ সলিউশন তো আর এটা আছে, আমি একটা কজ এন্ড ইফেক্টস এসে আপনাদের দিয়ে দিব ওই ওইটার সাথে। ওই যেটা আমি এখন আপনাদের উম, ইয়ে করব না, ওই ওই পিডিএফ ফাইলটা যখন আমি দিব না আপনাদের, তখন ওটার সাথে আরেকটা মানে বোনাস আনসার আপনারা পাবেন, সেটা হচ্ছে কজ এন্ড ইফেক্টস। কোন সেটা থাকবে কজ এবং ইফেক্টস, ওইটা তীর দ্বারা আমি লিখবো আর কি। কজ এন্ড ইফেক্টস আছে তা, তো ওইটা আপনারা পড়ে নেবেন। এখন আসেন, আমাকে আরো 10টা মিনিট টাইম দিতে হবে। এই 10 মিনিটে আমি আপনাদের জাস্ট টু পার্ট কোয়েশ্চেন এসেটা বুঝিয়ে দিব। দ্যাটস অল। তাহলে আমাদের আজকের মানে রাইটিং ক্লাসটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর গ্রামার যা ছিল সব কিন্তু আমাদের শেষ। গ্রামার যা আছে সব শেষ। আমরা মোটামুটি ইনশাল্লাহ সব শেষ করে ফেলছি। আর এখন শুধু ওই যে কোনটা ইউজ করব, ওয়েট। হুম, লোকমান হোসেন 2025 জানুয়ারি ইনটেক ধরলে কবে এক্সাম দিতে হবে, কোন দেশের জন্য একটু যদি আমাকে বলতেন, কোন দেশের জন্য আপনি দিবেন সেটা বলেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এর ফাঁকে আমাকে করতে পারেন, আমি ওই ইয়েটা বের করি। হুম। ওইটাতে আছি। ওয়েট একটু। আচ্ছা, সে বলছে কি, আমি একটু দেখিনি। এই যে এখানে আছে, আমি এটা নিয়ে আসছি। দেখেন, আপনারা কি আইএলটিএস টু পার্ট কোয়েশ্চেন এসে দেখতে পাচ্ছেন? আমাকে একটু বলেন তো। স্যার, ইটালি আর ইউকে, ইটালি তো এগুলো স্টুডেন্ট ভিসা খুবই আনলাকি, মানে লাকি পার্সন হওয়া লাগে, নাইলে দেওয়া যাবে না। আর লায়েস আহমেদ স্যার, নরওয়ের জন্য হলে তো আপনাকে আহ, স- ফেব্রুয়ারি, মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তারা অ্যাপ্লাই করে। আর 2025 সেপ্টেম্বরে গিয়ে আপনি যাবেন আর কি, সেপ্টেম্বর সেশনের জন্য। তাদের মাত্র একটাই সেশন সেপ্টেম্বর। ইলিয়াস আলী বলছে স্যার, আমি অনার্স বাংলা বাংলা সাবজেক্ট নিয়ে পড়তেছি, বাট আমি কি মাস্টার্সের জন্য বাইরে যেতে পারবো? হ্যাঁ, অবশ্যই, কেন যেতে পারবেন না? আপনি আইএলটিএস 6.5 তুলেন, আপনি ডেনমার্ক চলে যেতে পারবেন। ডেনমার্ক অসংখ্য জিনিস পাওয়া যায়, অসংখ্য সাবজেক্ট পাওয়া যায়। ওকে। তো মিজানুর রহমান, ইউএসএ ডেনমার্ক, হ্যাঁ ইউএসএ ডেনমার্কের জন্য আহ, পরীক্ষা আপনি তো মেতে দিয়ে দিবেন, মার্চ অথবা এপ্রিল অথবা মেতে, তাহলে ধরতে পারবেন।
ওকে? এপ্রিল অথবা মে। এরপরে হলে সমস্যা। তারিন বলছে যে, "স্যার আমার অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম শেষ হয়ে রেজাল্ট দিবে নভেম্বরে। তাইলে আমি কি জানুয়ারি সেশন ধরতে পারবো? আর কোন কান্ট্রিটা বেস্ট হবে মাস্টার্সের জন্য?" ওকে, উইথ স্কলারশিপ। গুড। সবচেয়ে বেস্ট কান্ট্রি আমি বলব আমেরিকা। তারপরে বলব জার্মানি, তারপরে বলব নরওয়ে। কানাডা না। কানাডা হচ্ছে গিয়ে এখানে গিয়ে জীবন কষ্টকর হয়ে যায় অনেক সময়। সবকিছু ইয়ে-টিয়ে করে শীতেরও দেশ। স্যার আমি ফার্স্ট মক টেস্ট দিছি a few days ago but my result was 4.5 which was so awful. তাই what more shall I do now? ওকে, তাহি আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে মক টেস্ট ডাজন্ট ম্যাটার। আপনি বাসায় যখন প্র্যাকটিস করবেন বুঝে শুনে করবেন। আর মক টেস্টের ভুলগুলা একটু নেন বা আপনি যদি অফলাইনে কোনো একাডেমিতে থাকেন তাহলে এখানে আপনি রাইটিংটা চেক করিয়ে দেখবেন যে কোন জায়গায় তারা ভুল ধরে দেয় সেই জিনিসগুলো একটু দেখবেন। ঠিক আছে? আর এটা 4.5% ডাজন্ট ম্যাটার। আপনি সুন্দর করে ভালো করে বুঝে পড়েন, ইনশাআল্লাহ পারবেন। এখন তো রাইটিং দেখলেন না, মেইন জিনিসগুলো তো আপনারা শিখলেনই। এভরিথিং। আর তারিন আপনার জন্য হচ্ছে গিয়ে আপনি আগে আপনার রেজাল্টটা আউট হোক। আপনি ধীরে স্থিরে পরীক্ষাটা দেন। দেখবেন যে ভালো একটা রেজাল্ট নিয়ে আসেন। রেজাল্ট হাতে থাকলে আপনি ওই জানুয়ারি সেশন না ধরে জানুয়ারির পরে আরেকটা সেশন আছে এপ্রিল এবং মে। মানে মে সেশন বলা হয়। মে সেশন ধরবেন। ওকে? তো আস্তে ধীরে যেতে পারবেন। অনার্স কত সিজিপিএ লাগবে মাস্টার্সের জন্য? 2.50 হলেই হবে তোফাজ্জল হক। 2.50 2.50 থেকে শুরু আরকি। জুয়েল ঋষি, স্যার হাসানস আইএলটিএস থেকে ইউএসএ, ইউকে, কানাডা, ডেনমার্ক হ্যাঁ, সব দেশের কাজ করা হয়। আপনারা যদি কাজ করেন আমাদের সাথে চলে আসবেন। আমার এখানে ফাইল-টাইল সব নিয়ে আসবেন। আমি কাজ করে দেব ইনশাআল্লাহ। প্রায়োরিটি সার্ভিস পাবেন। ওকে? সো নো ওয়ারিস। ওকে। ওকে, থ্যাংক ইউ লোকমান। কেউ চিন্তা করবেন না। এই যে এখানে যারা ক্লাস করতেছেন আপনারা আইএলটিএস মনে মনে রাখবেন যে আইএলটিএস 6.5 যদি হয় চলে আসবেন আমার কাছে। 5.5 হলে নো সার্ভিস। কারণ 5.5 এ এখন আর কোন দেশ হয় না। হ্যাঁ, আমি যেকোনো দেশে এপ্লাই করে দেই তারিন। ঠিক আছে? আপনি যে দেশ চাইবেন সে দেশই দিব। তবে জার্মানি ব্যতীত। জার্মানি স্টুডেন্ট নিজে করতে হয় জার্মানিতে। দেখতে পারেন ইউএসএ সামনের সেপ্টেম্বর সেশন দেখতে পারেন সবাই। সেপ্টেম্বরে দিতে পারে হয়তো। ওকে? একবার উঠে দেখলেন যদি পেয়ে যান তো ভালো। লায়াস আহমেদ স্যার অনার্সে 2.70 হলে ভালো হয়। কয়েকটি ইউনিভার্সিটি পাওয়া যায়। এটা তো আমি অনেক ইউনিভার্সিটির বলছি। ওই যে রিকোয়ারমেন্ট সর্বনিম্ন রিকোয়ারমেন্ট 2.50। আচ্ছা ইউএসএ কস্ট কেমন হয় স্যার তারিন? ইউএসএ কস্ট তো বেশি না। ইউএসএ কস্ট আপনার যদি সবকিছুতে আপনার যদি ব্যাংক-ট্যাংক দিতে পারেন তাহলে মাত্র ৫ লাখে যেতে পারবেন। ৫ লাখ কি বলছি? হ্যাঁ, এরকম ৪ লাখে যেতে পারবেন। ওইখানে গিয়ে টিউশন ফি দিবেন। দ্যাটস অল। আর শুধু কি আইএলটিএস দিয়ে ইউএসএ হয়? জি। আইএলটিএস এখন কোভিডের পর থেকে সব দেশ এখন নিচ্ছে আইএলটিএস। একদম ইউএসএ, কানাডা, কানাডা তো আগে থেকেই নিত। সব দেশই নিচ্ছে। তারিন আর শুধু কি আইএলটিএস দিয়ে ইউএসএ হয়? জি, অবশ্যই। জুয়েল রানাশি মাস্টার্সের জন্য বুঝতে পারি নাই জুয়েল রানাশি একটু বলেন মাস্টার্সের জন্য কি? আ আ শাকিল কত ইয়ার স্টাডি গ্যাপ ইউরোপ কান্ট্রি গুলা অ্যাকসেপ্ট করে স্যার বিবিএ এর জন্য? আচ্ছা মনে রাখবেন যে অনার্সের পরে আপনার যদি ১০ বছরের গ্যাপ থাকে ডাজন্ট ম্যাটার। অনার্সের পরে আপনি ওই যে জব সার্টিফিকেট দেখাবেন। যেকোনো একটা জায়গা থেকে বা যেকোনো একটা দোকান থেকে বা তুমি নিজেও বানিয়ে একটা জব সার্টিফিকেট দেখাইয়া ফেলবা। যেদিন থেকে তুমি স্টার্ট করছো বা যেদিন থেকে তোমার গ্যাপ আছে ওই দিন পর্যন্ত। ঠিক আছে? আ উম তারপরে তারিন বলছে, "ব্যাংক স্টেটমেন্ট কি জেনুইন দেখাতে হয় ইউএসএ?" না, না, জেনুইন না। জেনুইন দেখালে তো অটোমেটিক সে বুঝতে পারবে। আর ব্যাংকের মাধ্যমেও দেখালে ভিসা দেয়। বাট ব্যাংকের মাধ্যমে যদি আপনারা দেখান তাহলে একটা কাজ করবেন। ব্যাংক তো অনেক সময় ডাইরেক্ট জমা দিয়ে দেয়। আর ডাইরেক্ট জমা দিয়ে দিলে তখন তারা দেখেই বুঝতে পারে যে ওটা আপনি অন্য উপায়ে করছেন। হ্যাঁ? তো আমি তোমাদের শিখিয়ে দেই। যদি ব্যাংকের মাধ্যমে আপনারা লোন নিয়ে করেন তাহলে ওদের বলবেন যে আস্তে টাকা দেওয়া। ধরেন আপনি ৳৫০,০০,০০০ টাকা রাখছেন। তো একদিন ১০,০০,০০০, আরেকদিন ১০,০০,০০০, আরেকদিন ১০,০০,০০০ এভাবে দিতে। আর ওরা কি করে ডাইরেক্টলি দিয়ে দেয়। আর ডাইরেক্টলি একসাথে এত টাকা ওরা মানতে পারে না। সেজন্য সাসপেন্ড করে ফেলে ভিসা দেয় না। ওকে? এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, কানাডার মতোই। ইউএসএ ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের টাকা লাগবে। কানাডা ৬ মাস, অস্ট্রেলিয়া ৬ মাস। আর ইউকে হচ্ছে ২৮ দিনের।
আর ইউরোপিয়ান যে দেশগুলো আছে ওইগুলাতে কোনো ব্যাংক দেখানো লাগে না। কারণ তাদের ব্লক অ্যাকাউন্টে তাদের দেশের একটা অ্যাকাউন্ট দিব। ওই অ্যাকাউন্টে আপনি ১ বছরের খরচ রাখতে হবে। ১ বছরের খরচ ধরো ১৪, ১৫, ১৬ লাখ টাকা রাখতে হয়। লুকমান বলছে, "আমার অনার্স সিজিপিএ 2.75 আছে ৪০ লাখের মতো মাস্টার হবে নি।" কোন দেশ আমাকে একটু বলতে হবে। ৪০ লাখ না, আপনাকে এট লিস্ট ৫০ লক্ষ দেখাতে হবে। কারণ এখন ডলারের রেট বেড়ে গেছে সেজন্য। শাকিল ইসলাম অনার্স আগে স্যার। শাকিল ইসলাম আবার আমাকে বলেন কি? জুয়েল রাশি মাস্টার্সের জন্য ইউএসএ কত লাগবে আইএলটিএস? মাস্টার জন্য আইএলটিএস হচ্ছে 6.5, 6.5 মনে রাখবেন। 6.0 দিয়ে আমি মানি গত মাসে একজন স্টুডেন্ট আসলো তো 6.0 তার মাস্টার্সে যাবে। এখন খুঁজতে খুঁজতে কোনো ইউনিভার্সিটি পাইছি না। পরবর্তীতে তাকে আমি বাধ্য হইছি যে আসলে তোমার জন্য কোনো ইউনিভার্সিটি পাই নাই। তো তোমার ফাইলগুলা নিয়ে নাও। তো সে ফাইলগুলা নিয়ে নিছে, হ্যাঁ? তো সে আবার আইএলটিএস করতেছে 6.5 পাওয়ার জন্য আবার করতেছে। স্যার অনার্সের জন্য কত ইয়ার গ্যাপ অ্যাকসেপ্ট করে? হুম, অনার্সের জন্য ও অনার্সের জন্য হচ্ছে মাত্র 3 ইয়ার্স। 3 ইয়ার্স এর উপর চলে গেলেই শেষ। তবে এটা কানাডা বেশি ফলো করে। 3 ইয়ার্স এর উপর হলে ভিসা দেয় না। ইউকেও বর্তমানে 3 ইয়ার্স এর উপর হলে ভিসা মানে ইউনিভার্সিটি দিবে না আপনাকে। ওই যে অফার লেটার দিবে না। তবে হ্যাঁ, ডেনমার্ক আইএলটিএস এ 6.5 থাকলে আপনার ৫ বছরও থাকুক ডাজন্ট ম্যাটার। দে ডোন্ট বদার অ্যাবাউট ইউর গ্যাপ। ওকে? দে অনলি থিংক ইউ। লায়স আহমেদ স্যার আমেরিকার মাস্টার জন্য আইএলটিএস কত পয়েন্ট লাগে? 6.5 বলছি একটু আগে। আর ব্যাচেলরের জন্য অনেক ইউনিভার্সিটি 6.5 চায়, আবার কোনো ইউনিভার্সিটি 6.0 চায়। স্যার একাডেমিক রেজাল্ট কত লাগে ব্যাচেলরে? এই তো বললাম 6.0 অথবা 6.5। তবে 6.5 বেশ ভালো, কারণ 6.5 এ সব ইউনিভার্সিটি পাওয়া যায়। আর 6.0 যেগুলাতে ওগুলা খুঁজে খুঁজে বের করতে হয় 6.0 দ্বারা। মাস্টার্সের জন্য কত ইয়ার গ্যাপ ইউকে এর জন্য? ৩ বছরের উপর হলে পাওয়া যাবে না কোনো কিছুই। ইউএসএ স্টাডি গ্যাপ থাকলে প্রবলেম নেই। না, গ্যাপ থাকলে প্রবলেম আপনার কোন ক্ষেত্রে গ্যাপ সেটা বলতে হবে। গ্যাপ থাকলে গ্যাপ আমরা বুঝিয়ে দিব। মানে অন্য কোনো একটা সার্টিফিকেট দিয়ে বুঝাতে হবে যে আপনি এই যে এই গ্যাপে আপনি এইগুলা করছিলেন। তারিন বলছে স্যারও বলছে একাডেমিক মানে সিজিপিএটা কেমন লাগে ইউএসএ? 2.50 লাস্ট সিজিপিএ। এর উপর থেকে যা। তবে 3.0 হলে বেশ ভালো আরকি। ওকে স্যার বর্তমানে কোন দেশে ভিসা বেশি ভালো ইউকে ছাড়া? ইউকে তো স্টুডেন্ট ভিসা গেলে তো ভালো। গেলে তো কাজ-টাজ করা যায়। বাট কেয়ার ভিসা না যাওয়াই ভালো। আর ইউকে ছাড়া বেশিরভাগ সব দেশের অবস্থাও মানে ইউকে ছাড়া বেশিরভাগ সবচেয়ে ভালো বলবো আমি জার্মানি, নরওয়ে। এগুলাতে গিয়ে কাজ-টাজও ভালো যায়, ভালো বেতনও পাওয়া যায়। আর ডেনমার্ক গেলে আবার কাজ পাইতে একটু সময় লাগবে। বাট কাজ পাওয়া যায়। আপনার ইচ্ছা থাকলে কাজ পাবেন। অ্যা সবকিছুই করতে পারবেন জব পাইলে। ওকে? তো যাই হোক অনেক কোয়েশ্চেন আনসার দিলাম। আপনারা আ যে যেটা দরকার আমাদের অফিসে পারলে ভিজিট করবেন। হুম? আর আমি লাস্টে আরেকদিন নিবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ক্লাসের মাঝখানে বলতে পারেন। ওকে? মাস্টার্সের জন্য ইউএস ওভারঅল 6.50 হলে হবে? ইয়েস, মিজানুর রহমান হবে। যেকোনো উপায়ে তোমরা প্লিজ দয়া করে বাসায় প্র্যাকটিস করো 6.50 একটা স্কোর তুলো। ঠিক আছে? ওই স্কোর তুললে আমাকে তোমরা বলো। তুমি আমার দ্বারা কাজ করাও আর অন্যর দ্বারা কাজ করাও। আমাকে জাস্ট বইলো, ইনশাআল্লাহ আমি করে দেব কাজ। নো ওয়ারিস। স্যার নরওয়ে কি ব্যাংকে অ্যাকাউন্ট লাগে নাকি? না। ইউরোপের কিছু, কিছু দেশ আছে যেমন নরওয়ে, জার্মানি, তারপরে হচ্ছে ডেনমার্ক। এগুলাতে ব্যাংক স্টেটমেন্ট লাগে না। এগুলা ওইখানকার তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হয়। মানে তাদের আলাদা একটা এম মানে ব্লক অ্যাকাউন্ট দিবে। যেমন জার্মানিতে আপনি একসাথে ১৩ লক্ষ, ১৪ লক্ষ টাকা পাঠাতে পারবেন। গিয়ে ১ বছরে মানে ১ মাসে, ১ মাসে বাকি টাকাগুলো আস্তে, আস্তে ইনস্টলমেন্টে তুলতে পারবেন। যেমন নরওয়ে, নরওয়ের সিস্টেমটা হচ্ছে আপনি যাবেন, ১৪ লক্ষ তাদের ব্লক অ্যাকাউন্টে রাখবেন। বাংলাদেশ থেকে ছাড়তে হবে। তো ভিসা না হলে দিয়ে দিবে সব। ভিসা হলে ওইখানে গিয়েই আপনি তুলতে পারবেন। নরওয়ের সিস্টেমটা ভালো। মানে গিয়েই সব টাকা তোলা যায়। আর জার্মানির সিস্টেমটা হচ্ছে মানি আপনাকে মানি ১ মাসে ১ মাস করে তুলতে দিবে। সব একসাথে তুলতে দিবে না। তারিন, আমেরিকা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক থেকে দেখালে ভিসা হওয়ার পসিবিলিটি কেমন স্যার? আর ব্যাংকে কেমন কস্ট দিতে হয়? ব্যাংকে তো অনেক টাকা চলে যাবে। আপনি যদি ৫০ লক্ষ টাকা দেখান, তাহলে এনআরবিসি একটা ব্যাংক আছে। খুব কম ইন্টারেস্টে দেখায়। মাত্র 5%। এটা দেখতে পারেন। তাদের সাথে কথা বলে ৬ মাস বা ৭ মাসের একটা করতে পারেন। ৬ থেকে ৭ মাস।
তবে এখন কিন্তু ব্যাংক তারা আমেরিকান ইউনিভার্সিটি তারা ৬ মাসের চায়। তারা ২ মাস বা ৩ মাসের চায় না। আগে এক সময় ছিল ২ দিনের হলেও দেওয়া যাইত। কিন্তু এখন আর তারা দেখে ওটা ৬ মাসের এট লিস্ট। স্যার আমার স্টাডি গেপ 4 ইয়ার্স। আমার জন্য কোন দেশ ভালো হবে? সিজিপিএ 2.75। ওকে মিস্টার লুকমান আপনি কোনো মানে টেনশন করবেন না। আপনি 6.50 রেজাল্টটা করেন। আর করলে তারপর আপনি ডেনমার্ক যেতে পারবেন। ওকে? ইউকেও যেতে পারবেন। ইউকে, ইউএসএও যেতে পারবেন। কোনো অসুবিধা নেই। ওকে? 6.5 রেজাল্ট আগে নিডেড। সো আসুন এবার আমরা অনেক গল্প করছি। আমরা যে জিনিসে চলে যাব IELTS 2 পার্ট কোয়েশ্চন এসেতে চলে যাব। হ্যাঁ? তো 2 পার্ট কোয়েশ্চন এসে আমরা একটু পড়ি তো। কি, কি? টিপস, ব্যান্ড ডিসক্রিপ্টর, এসএ স্ট্রাকচার আ এগুলা তো আপনারা জানেন সব দেখছেন। তো এই হচ্ছে আমাদের 2 পার্ট কোয়েশ্চন এসএ স্ট্রাকচার। এখান থেকে অনেক জিনিস বুঝা যায়। 2 পার্ট মানেটা কি? কয়টা পার্ট বোঝায়? 2 পার্ট মানে বলেন তো? 2 পার্ট মানেটা কি? ২ টা পার্ট, তাই না? মানে কোয়েশ্চেন এর কয়টা পার্ট থাকবে? ২ টা পার্ট থাকবে। তো এটা খুব সুন্দর। আগে তো আমরা ইন্ট্রোডাকশন দেখেন যে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চন আর thesis স্টেটমেন্ট লিখতে হয়। তো প্রশ্ন যদি ওপিনিয়ন চায় তাহলে আমরা ওপিনিয়ন আই থিংক বা আই বিলিভ দিয়ে লিখব। আর প্রশ্ন যদি ওপিনিয়ন না চায় তাহলে প্রশ্নের উপর আমাদের একটা হিন্টস দিয়ে দিব। কি দিয়ে দিব আমরা? হিন্টস দিয়ে দিব। দ্যাটস অল আর কিচ্ছু না। এখন আসো আমি সুন্দর করে বুঝাই। প্রশ্নের কয়টা কোয়েশ্চেন থাকবে? এই যে ২ টা। তাইলে ২ টার মধ্যে ১ম কোয়েশ্চেনের আনসার আপনি বডি প্যারাগ্রাফ 1 এ লিখবেন। তো তার টপিক সেন্টেন্স দিবেন একটা, মানে রিজনটা বলবেন ১ম রিজন টপিক সেন্টেন্স হিসাবে। তারপর ওইটার এক্সপ্লেইন অথবা রিজন দিবেন, মানে ডিটেইলস। তারপরে ওটার একটা এক্সাম্পল এবং কি দিবেন? রেজাল্ট শেষ। আর পরবর্তী কোয়েশ্চেন আপনি কোথায় বর্ণনা করবেন? বডি প্যারাগ্রাফ 2 তে। তো তার সেইম আপনি টপিক সেন্টেন্স দিবেন, তারপরে এক্সপ্লেইন দিবেন, এক্সাম্পল লিখবেন আর কি রেজাল্ট। আর কনক্লুশন এই যে সামারি অফ দ্য মেইন পয়েন্টস মানে ওই যে মানে টপিক সেন্টেন্স গুলার কি দিবেন সামারি। এখানে যে টপিক সেন্টেন্স আর এখানে যে টপিক সেন্টেন্স আছে ওইগুলার সামারি মানে শর্ট করে লিখবেন ১ম সেন্টেন্সে একটু আগে দেখাই দিয়েছিলাম। আর তারপরে হচ্ছে গিয়ে যে ওই যে প্রশ্ন যদি আনসার চায় তাহলে রিকমেন্ডেশন দিবেন। যেকোনো একটা প্রশ্নের উপর নিজের রিকমেন্ডেশন দিবেন। আর যদি প্রশ্ন আপনার অপিনিয়ন চায় তাহলে কি দিবেন? অপিনিয়ন দিবেন। এখানে আবার রিস্টেট করবেন 2nd টায়। ওকে? এই হচ্ছে সিস্টেমটা। তো সবাই কমপ্লেক্স সেন্টেন্স একটু স্ট্রাকচার এগুলা আমরা আগের একটা ক্লাসে দেখছি এই জিনিসগুলা। ঠিক আছে? তো এখানে আবার দেখাতে চাচ্ছি না আমি। হুম? তো এই হচ্ছে প্রশ্নটা। প্রশ্নটা একটু খেয়াল করো। আজকে যেটা আমি একটু জাস্ট আপনাদের সাথে আনসার শেয়ার করে ফেলবো। দ্যাটস অল আর কিচ্ছু না। কারণ অলরেডি আপনারা বুঝতে পারছেন যে কোনটা কি হবে না হবে। কোনটা টপিক, ১ম টা হচ্ছে টপিক, পরেরটা থেকে এক্সপ্লেইন বডিতে, এরপরেরটা থেকে এক্সাম্পল, এরপরেরটা থেকে কি রেজাল্ট। এটা তো আর আপনারা জানেনই। তো প্রশ্নটা আগে পড়ি আমরা। প্রশ্নটা কি বলছে এখানে? The arts, including art, music, and theater, are considered to be important in society. মানে আর্ট মানে শিল্পকলা যেটাকে আমরা বলি। আ মানে মিউজিক মানে গান, থিয়েটার মানে কি হল ওই যে নাট্য হল আছে, সিনেমা হল আছে এগুলাকে কি বলা হয়? থিয়েটার। আর কনসিডার টু বি ইম্পোর্টেন্ট ইন সোসাইটি মানে এগুলাকে সোসাইটির কি ধরা হয়? মানে প্রধান হিসাবে বিবেচনা করা হয়, প্রধান পার্ট হিসাবে। তো তারপর ২ টা কোয়েশ্চন বলছে। এই যে এই একটা কোয়েশ্চন, এই একটা কোয়েশ্চন। তাহলে এখানে বলছে ডু ইউ থিংক তাহলে ডু ইউ থিংক দ্বারা বললে আমার এখানে কি দিতে হবে এটার উপর নিজের অপিনিয়ন মানে আই বিলিভ দ্যাট দিয়ে লিখবো। সো ডু ইউ থিংক আর্টস মানে এই যে শিল্পকলা স্টিল হ্যাভ এ প্লেস অ্যামংস্ট আওয়ার মডার্ন লাইফস্টাইল আমাদের বর্তমান লাইফস্টাইলে জীবন ধারণে আর্টসের কি কোনো চান্স আছে এখনো পর্যন্ত কোনো প্লেস আছে আমাদের মধ্যে কোনো জায়গা আছে যদি থাকে তাহলে তাকে দিয়ে আপনি লিখবেন যদি না থাকে তাহলে সে অনুপাতে আপনি কথাটা বুঝিয়ে বলবেন। পরেরটা বলছে যে শুড দ্য আর্টস বি ইনক্লুডেড ইন স্কুল প্রোগ্রাম। আপনি কি মনে করেন আর্টস মানে শিল্পকলাকে স্কুল প্রোগ্রামে আমরা ইনক্লুড করব, অন্তর্ভুক্ত করব? যদি অন্তর্ভুক্ত করি তাহলে আমরা করার অনুযায়ী রিজনগুলো সাজাবো। আর যদি মনে করি না করার দরকার নাই তাহলে সে অনুযায়ী আমরা লিখব। এই তো শেষ। তো আমি কিন্তু মনে করি আমাদের মডার্ন লাইফস্টাইলে এটা ইয়েস মানে এটা থাকা উচিত। আর আমি তাও মনে করি যে স্কুল প্রোগ্রামসে এটাও কি করা উচিত? মানে এটা নেওয়া উচিত। এই হিসাবে আমি আমার সাজাবো। তো এগুলা হচ্ছে ওই যে না এটা না, এটা না। এই যে আর্ট নিয়ে যেটা ছিলাম সেইটায়। তো আর্টের এই দেখো যে আপনারা এইটা হচ্ছে তার ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে গিয়ে কি thesis স্টেটমেন্ট। তো thesis স্টেটমেন্ট এভাবে দিবেন। আগেরগুলার মতো না, একটু চেঞ্জ আছে। ফার্স্টলি বলে বলতে হবে। মানে ফার্স্টলি বলে মানে ১ম কথা, মানে ১ম কোয়েশ্চন এই যে এইটা। সেজন্য। আর সেকেন্ডলি মানে এইটা। তাহলে ফার্স্টলি দিস এসে উইল ডিসকাস হাউ দ্য আর্টস আর এ ক্রুশিয়াল এলিমেন্ট ইন মোস্ট পিপল লাইফস। মানে আমি মনে করি যে
আর্ট আর্টসটা খুব বেশি ইম্পোর্টেন্ট আমাদের মানে মানুষদের জীবনে। অ্যান্ড সেকেন্ডলি বলে ওই যে সেকেন্ড কথাটা বলতেছি। সেকেন্ডলি we'll discuss how it is vital that creative subjects are included in the schools program. আমরা মনে করি এই যে ক্রিয়েটিভ সাবজেক্টগুলা কোথায় ইনক্লুড করা দরকার স্কুলে আরকি। মানে আর্টের পাশাপাশি ক্রিয়েটিভ সাবজেক্টগুলা। ক্রিয়েটিভ বলতে কি? ওই যে সায়েন্স বলতে পারেন, কম্পিউটার বলতে পারেন, এই সাবজেক্টগুলা। তো এই হিসাবে আমাদের লিখা আরকি। তো এইটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 1, এই যেমন বডি প্যারাগ্রাফ 1 এইটা। আপনারা পড়ে নিবেন, আমি দিব আপনাদের। তারপরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 হচ্ছে এইগুলা, ওই যে একটু আগে যেগুলা দেখাইলাম, ওইটা হচ্ছে তার কি? সেকেন্ডলি বলে ওইটা হচ্ছে তার গিয়ে কি বলতো? টপিক। তারপর দিস ইজ বিকজ দিয়ে দেখেন এখানে আমরা কি দিছি? এক্সপ্লেইন। তারপর ফর ইনস্ট্যান্স দিয়ে এক্সাম্পল। আর সবার শেষে হ্যান্স দিয়ে কি দিছি? এই যে রিজাল্ট। এটা কি দিছি আমরা? রিজাল্ট দিছি। এভাবেই আমাদের বডি প্যারাগ্রাফ 2 লেখা শেষ। আর এটা হচ্ছে লাস্টে কনক্লুশন। কনক্লুশন ফার্স্ট সেন্টেন্স লিখছি আমরা কি হিসাবে? এই যে ২ টা টপিক সেন্টেন্সের সমন্বয়। আর এরপরেরটা আমরা যেহেতু এখানে কি দিছি? আমাদের নিজের একটা ওপিনিয়ন অথবা আচ্ছা, এটা এখানে আমরা জাস্ট কি দিছি? চাইলে আপনি ইফ মোর পিপল ট্রাই টু বিকাম ইন্টু দ্য আর্টস দেন পারহ্যাপস দে উড এখানে আমরা আমাদের ওপিনিয়নটা দিয়ে দিছি। কি দিছি এখানে? ওপিনিয়ন। যেহেতু এখানে ওপিনিয়ন চাইছিল ডু ইউ থিংক বলে সেজন্য। তো এই হচ্ছে ফুল অ্যান্সারটা দেখেন। এই হচ্ছে ফুল অ্যান্সারটা। আপনারা বাসায় সুন্দর করে এটা পড়বেন, বুঝবেন এবং আপনাদের নোট খাতায় তুলে নিবেন। ঠিক আছে? তো আজকের ক্লাসটা ডিয়ার স্টুডেন্টস এখানেই সমাপ্ত। আর লাস্টেরটা এত কিছু বুঝানোর নাই। কারণ আগের সবগুলা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানো হইছে। আর সবাইকে বলছি আপনারা সুন্দর একটা রিভিউ দেন আমাদের ফেসবুক পেজে গিয়ে প্লিজ। দয়া করে ফেসবুক পেজে একটা সুন্দর রিভিউ দেন। আপনাদের রিভিউ দেখে আমি মানি পরবর্তী ক্লাসগুলো আরো সুন্দর করে বানাবো, হ্যাঁ? ওকে। আর আমি সামনে রমজান মাসেও নতুন একটা কোর্স আমি নিয়ে আসছি। যদি আপনাদের কারো ভালো থাকে আপনাদের ভাই-বন্ধু যে কাউকে রেফার করতে পারেন, হ্যাঁ? ওকে, সো ডিয়ার স্টুডেন্টস আজকে এখানেই থাকলো। আল্লাহ হাফিজ। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। জি, কোর্সে মিস্টার জুয়েলানা ঋষি অথবা আর আমি আজকে ফেসবুকের আমাদের ফেসবুকে গিয়ে রিভিউ দিতে পারেন আমাদেরকে। হ্যাঁ? ভালো কথা লিখে। ওকে, আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।